কোরিয়ার একটি নামিদামি হাই স্কুলে পড়াশোনা করে ইউনবি। এই স্কুলে সে স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করত, কিন্তু তার ক্লাসের কিছু উচ্চবিত্ত পরিবারের মেয়েরা তাকে প্রচণ্ড বুলি করত। তারা তাকে এত বেশি উত্তপ্ত করত যে সে নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে যায়। কিন্তু এরপর থেকেই হঠাৎ তার জীবন পরিবর্তন হয়ে যায়। সে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করে। কিন্তু ইউনবির হঠাৎ এতটা পরিবর্তন হওয়ার কারণটা কি, এটাই জানবো আজকের গল্পে। এছাড়া লাভ, রোমান্স আর ত্রিকোণ প্রেমের অসাধারণ গল্প তো আছেই। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লানেশন। শুরুতেই আমরা গল্পের প্রধান ক্যারেক্টার ইউনবিকে দেখতে পাই। তার ক্লাসের কিছু মেয়ে তাকে প্রচন্ড বুলি করত। তারা তাকে ধরে এনে তার মাথায় একে একে ডিম আটা ফেলে এবং তারা সোয়ং নামের এই মেয়েটিকে জন্মদিনের উইশ করে বলে, এটা তোমার জন্মদিনের স্পেশাল কেক। সোয়ং এটা দেখে অনেক মজা পায় আর বলে তার এই স্পেশাল কেক পছন্দ হয়েছে। আর এই ঘটনাটি দেখে আমরা বুঝতে পারি যে ইউনবি স্কুল বুলির শিকার। ইউনিফর্ম নষ্ট হয়ে যাওয়ায় ক্লাসে সে তার ইউনিফর্ম না পরেই চলে আসে। ক্লাস টিচার তাকে ডেকে নিয়ে যায় আর বলে, তুমি প্রতিদিনই স্কুল ড্রেস ছাড়া কেন আসো? তোমাকে কি কেউ বুলি করছে? যদি এমনটা হয় তাহলে আমাকে তুমি বলতে পারো, যেন আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু ইউনবি টিচারকে তার সাথে হওয়া অন্যায়ের ব্যাপারে কিছুই বলে না। ইউনবি আসলে একজন অনাথ। সে ছোটবেলা থেকেই একটি অনাথ আশ্রমে বড় হয়েছে এবং সে এখনো ওই অনাথ আশ্রমেই থাকে এবং ওখানকার বাচ্চাদেরকে দেখাশোনা করে। ইউনবি এই অনাথ আশ্রমের বাচ্চাদেরকে অনেক ভালোবাসতো। অন্যদিকে যারা তাকে বুলি করত তারা ছিল রিচ ফ্যামিলির মেয়ে। এরপর ইউনবির কাছে একটি পার্সেল আসে। সিওল শহর থেকে প্রায়ই মিস সং নামের এক ভদ্রমহিলা তাকে বিভিন্ন উপহার পাঠাতো এবং আজকে তাকে একটি টি শার্ট গিফট করেছে। টি শার্টটি পেয়ে ইউনবি অনেক খুশি হয়ে যায়। আর এরপরেই আমরা গল্পের আসল টুইস্টটা দেখতে পাই। আমরা হুবহু ইউনবির মতো দেখতে আরো একটি মেয়েকে দেখতে পাই যার নাম হলো ইউনবেওল। ইউনবেওল সিওল শহরে তার মা মিস সং এর সাথে থাকে। মিস সং একজন সিঙ্গেল মাদার। সে ইউনবেওলকে অনেক ভালোবাসতো। ইউনবেওল আজকে তাদের স্কুল থেকে টংইয়ন নামের একটি শহরে ট্রিপে যাবে। এজন্য তার মা সবকিছু প্যাক করে দিচ্ছিল। আর এই টংইয়ন শহরেই থাকে ইউনবি। যাই হোক, এরপর ইউনবেওল তার স্কুলে চলে আসে। আর এখানে আমরা তার বেস্ট ফ্রেন্ড সংজু আর সিজিনকে দেখি। সংজুর স্বপ্ন হলো একজন কে পপ আইডল বা সেলিব্রিটি হওয়া। এরপর আমরা তাদের ক্লাস টিচার মিস্টার কিমকে দেখি, যে তাদেরকে ট্রিপে যাওয়ার আগে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে বলছিল। আর এতে সবাই আমাদের মতো টিচারের কথা শুনে বোরিং হয়ে যায়। আর এরপর আমরা একটি সুইমিং কম্পিটিশন দেখতে পাই, যেখানে ইয়ান নামের এই ছেলেটি উইনার হয়ে গোল্ড মেডেল জিতে নেয়। ইয়ান মেডেল জেতার পর ইউনবেওলের কথা ভাবে। সে ছোটবেলায় ইউনবেওলকে বলেছিল যে বড় হয়ে সে গোল্ড মেডেল জিতে সেটা সে তাকে দিয়ে দিবে। আর এতে আমরা বুঝতে পারি যে ইয়ান ইউনবেওলকে পছন্দ করে। সংজু এসে ইউনবেওলকে জানায় যে ইয়ান গোল্ড মেডেল জিতে গেছে। ইউনবেওল বলে, তাতে আমার কি নাচা উচিত? সংজু বলে, তোমাদের মধ্যে আবারও ঝগড়া হয়েছে? ইউনবেওল বলে, আমরা ছোটবেলার বন্ধু, তাই ঝগড়া সবসময় লেগেই থাকে। ইউনবেওল ছিল অ্যাটিটিউড, রুড আর অ্যারোগেন্ট টাইপের একটি মেয়ে। তখন ইউনবেওলের কাছে সুইন নামের একটি মেয়ের মেসেজ আসলে সে অনেক ভয় পেয়ে যায় এবং তার মুড অফ হয়ে যায়। ট্রিপে যাওয়ার সময় সংজু তার মন ভালো করার চেষ্টা করলেও সে সংজুর সাথেও মিসবিহেভ করে। আর এতে সংজু তার উপর অনেকটা রেগে যায়। সে ট্রিপে আসার পর থেকেই চুপচাপ বসে থাকে, সংজুর সাথেও কথা বলে না। যাই হোক, এরপর আমরা ইউনবিকে দেখি যে অসুস্থ হওয়ায় স্কুলে যায়নি। আর তখনই সেখানে সোয়ং আর তার ফ্রেন্ডরা চলে আসে এবং বলে যে তারা ইউনবিকে দেখার জন্য এসেছে। তারা নাকি ইউনবির বন্ধু এবং তাদের নাকি ইউনবির জন্য চিন্তা হচ্ছিল।
ইয়নবি বুঝতে পারে যে তারা এখানেও তাকে উত্তপ্ত করার জন্য এসেছে। আসলে সোয়ং এর বাবা ছিল ওই শহরের অনেক বড় একজন আইনজীবী, আর ইয়নবি তো অনাথ, তার আপন বলতে কেউ ছিল না। আর এই কারণে সে কখনো সোয়ং এর বিরুদ্ধে কিছু করত না, তাই তারা তাকে এত বেশি বুলি করতে পারত। অন্তত সে এতদিন অনাথ আশ্রমে নিরাপদ ছিল, কিন্তু এখন তো সোয়ং এখানেও আসতে শুরু করেছে। এরপর রাতে সে সোয়ংকে ডেকে পাঠায় আর তার কাছ থেকে তাদের অনাথ আশ্রমের জন্য সাহায্য চায়, কারণ সোয়ং বলেছিল যে তার বাবা নাকি স্কলারশিপ ফাউন্ডেশনের জন্য কোনো অর্গানাইজেশন খুঁজছে। কিন্তু সোয়ং বলে, আমি তোর সাথে প্র্যাঙ্ক করেছিলাম। এই বলে সে চলেই যাচ্ছিল, আর তখন ইয়নবি তাকে ডেকে বলে, তোমার কি মনে হয় সোয়ং, তোমার কাছে পৃথিবীর সবকিছু আছে, তোমার কাছে একটি সুন্দর মন নেই, তুমি সবচেয়ে নোংরা একজন মানুষ। আর এটা শুনে সোয়ং অনেক রেগে তাকে মারতে যায়, কিন্তু ওপরে ক্যামেরা দেখে সে ইচ্ছা করেই পড়ে যায় এবং ওপর থেকে কাঠের গুঁড়ি পড়তে গেলে ইয়নবি তাকে বাঁচায়। যাই হোক, পরদিন আমরা দেখি ইয়নবেওল যেখানে ঘুরতে গিয়েছিল সেখানকার একটি কফি শপে ইয়নবি কাজ করত, আর ইয়নবেওল সেই কফি শপেই বসেছিল, কিন্তু তারা দুজন একে অপরকে দেখতে পায় না। ইয়নবেওল সেখান থেকে এসে একটি ওয়াশরুমে ঢুকলে হঠাৎ করেই সেখানে অন্ধকার হয়ে যায় এবং সে কিছু একটা দেখে প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে। এরপর সবাই সিউল ফিরে যাওয়ার সময় ইয়নবেওলকে আর কোথাও খুঁজে পায় না। সবাই মিলে পুরো স্পট খুঁজেও ইয়নবেওলকে খুঁজে পাওয়া যায় না। মিস সংজু কল করলে জানতে পারে যে তার মেয়ে ইয়নবেওলকে কোথাও পাওয়া যাচ্ছে না। এটা শুনে মিস সং তখনই গাড়ি নিয়ে টংইয়ন চলে আসে। তার মেয়ের জিনিসপত্র দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং টিচারদের বলে, সবার বাচ্চা তো এখানে আছে, তার বাচ্চাটার সাথেই কেন এমন হলো। এইসব বলে সে প্রচুর কান্না করতে থাকে। এদিকে স্কুল ভায়োলেন্স কমিটির সামনে ইয়নবিকে ডাকা হয়, কারণ সে নাকি গতকাল রাতে সোয়ংকে মেরেছে। টিচার ইয়নবিকে সোয়ংয়ের থেকে ক্ষমা চাইতে বললে ইয়নবি দাঁড়িয়ে বলে, আমি কেন ক্ষমা চাইবো যেখানে আমি কোনো ভুলই করিনি। আর এই কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তখন ইয়নবি তার টিচারকে বলে সে আজকের দিনটা স্কুলেই থাকতে চায়। টিচার তাকে পারমিশন দিয়ে দেয়। এরপর সোয়ং তাকে বলে, আমাকে দেখতে পাবে না বলে মন খারাপ করো না, তুমি যেখানে কাজ করো সেখানে আমি গিয়ে তোমার সাথে দেখা করব আর তোমার সাথে অনেক খেলবো। ইয়নবি তখন বলে, আমি তোমার থেকে একটি কথা জানতে চাই, তুমি কেন এরকম করো আমার সাথে, এসব করে তোমার লাভটা কি হয়? সোয়ং বলে, এমনিতেই আমার ভালো লাগে তাই করি। ইয়নবি বলে, তুমি আর কতটা নিচে নামবে? এটা শুনে সোয়ং রেগে তার একটি নোট ভিডিও করে নেয়, আর ক্লাসের সবাই এইসব দেখেও অন্ধের মতো চুপ করে থাকে। স্কুলের শেষ দিনটাতেও ইয়নবিকে বুলি হতে হয়। সোয়ং তাকে বলে, এরপর থেকে নিজের জায়গা ভুলে গেলে আমি তোর এই ভিডিও ভাইরাল করে দিব। ইয়নবি তখন কান্না করে স্কুল থেকে চলে আসছে। আর এরপর আমরা দেখি ইয়নবি সুইসাইড করার জন্য একটি ব্রিজের ওপর থেকে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু কেউ একজন তার হাত ধরে ফেলে। এদিকে প্রায় 10 দিন হয়ে যায়। মিস সং তার মেয়েকে খুঁজে পায় না, কিন্তু সে ইয়নবেওলকে খোঁজার কাজ চালিয়েই যাচ্ছে। মিস সং তার মেয়েকে হারিয়ে একদম নিরাশ হয়ে যায়, বসে কান্না করতে থাকে। আর তখনই তার কাছে টংইয়নের একটি হসপিটাল থেকে কল আসলে মিস সং তাড়াতাড়ি ওই হসপিটালে চলে যায় এবং সে এখানে তার মেয়েকে খুঁজে পেয়ে যায়। এতে সে অনেক খুশি হয়ে যায়। তখন ইয়নবেওলের জ্ঞান ফিরলে সে তার মাকে চিনতে পারে না। ডক্টর মিস সংকে জানায় ইয়নবেওলের মাথায় আঘাত পাওয়ার জন্য তার আগের সমস্ত স্মৃতি মুছে গেছে। এটা ফিরে আসতে কিছুটা সময় লাগবে, আবার এমনটাও হতে পারে যে তার স্মৃতি কখনো ফিরে আসলো না। মিস সং তাকে নিয়ে যাওয়ার জন্য কার আনতে যায়, আর তখনই এখানে সোয়ং তাকে দেখতে পেয়ে তার কাছে চলে আসে এবং তাকে উত্তপ্ত করতে শুরু করে, কিন্তু ইয়নবেওল তাকে চিনতে পারে না। তার মা এটা দেখতে পেয়ে পুলিশকে কল করতে যায়। সোয়ং এইসব দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ ইয়নবি তো এতিম, তার মা কোথা থেকে আসলো? তার উপর ইয়নবি তাকে চিনতে কেন পারছে না? সোয়ং তখন তাদের থেকে ক্ষমা চেয়ে চলে যায়
এরপর ইয়নবেওলকে সিওলে এনে একটি হসপিটালে ভর্তি করা হয়। তখন তাদের ক্লাসের একটি পাগল টাইপের ছেলে, যাকে জোর করে হসপিটালে ভর্তি করে রাখা হয়েছিল, সে একটি রশি বেয়ে হসপিটাল থেকে পালিয়ে যাচ্ছিল। আর তখনই সে এখানে ইয়নবেলকে দেখে তাকে ডাকতে থাকে, কিন্তু ইয়নবেল তো তাকে দেখে চিনতেই পারে না। আর তাকে এভাবে ঝুলতে দেখে সে অবাক হয়ে যায়। এরপর ইয়ান ইয়নবেলের সাথে দেখা করতে আসে, কিন্তু ইয়নবেল তাকে চিনতে না পেরে তার সাথে কথা না বলেই চলে যায়। এতে ইয়ান অনেক অবাক হয়ে যায়। ইয়ান তাকে ধরে বলে, মনে হচ্ছে তুমি আমাকে চেনো না। ইয়নবেল বলে, আমি সত্যি আপনাকে চিনি না, ছাড়ুন আমায়। আর এরপর সে তাদেরকে জানায় যে তার আগের কোনো স্মৃতি মনে নেই, যা শুনে তারা দুজনে অবাক হয়ে যায়। এরপর ইয়নবেলকে তার মা বাড়িতে নিয়ে আসে, কিন্তু তার সবকিছুই কেমন যেন নতুন মনে হয়। তার মা তাকে তাদের ফ্যামিলি ফটো অ্যালবাম দেখায়। তখন ইয়নবেল বলে, এখানে আমার 5 বছর বয়স পর্যন্তই ছবি দেখতে পাচ্ছি, এর আগের কোনো ছবি নেই কেন? তখন মিসং তাকে বলে, আসলে যখন তোমার 5 বছর বয়স ছিল তখন আমরা তোমাকে দত্তক নিয়েছিলাম, আর তুমি এই ব্যাপারটা জানতে, কিন্তু তারপরও আমরা দুজন পৃথিবীর সবচেয়ে ক্লোজ মা মেয়ে ছিলাম। ইয়নবেল বলে, মনে হয় আমি আগে অনেক খুশি ছিলাম, কিন্তু তারপরও আমার কাছে এই সব কিছু কেন যেন নতুন লাগছে। তখন সে তার মাকে বলে, আজকে রাতে আমি তোমার সাথে ঘুমাতে চাই। তার মা এটা শুনে বলে, তোমার আবার কি হলো? তুমি তো আগে কখনো এমনটা করনি। যাই হোক, পরদিন ইয়নবেল স্কুলে চলে আসলে তার বেস্ট ফ্রেন্ড তাকে ক্লাসে নিয়ে যায়, কিন্তু তার আচরণ দেখে সবাই একদম অবাক হয়ে যায়। কারণ আগের ইয়নবেল ছিল রুড আর দেমাগি, আর তার অনেক অ্যাটিটিউড ছিল, কিন্তু এখন ইয়নবেলকে দেখে অনেক ভদ্র মনে হচ্ছে। সে সবাইকে হ্যালো বলে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। সংজু তখন ক্লাসের সবাইকে বলে যে ইয়নবেল তার আগের স্মৃতি ভুলে গেছে, তাই সে কোনো কিছু না বুঝলে তোমরা সবাই তাকে হেল্প করবে। এইটা শুনে তো সবাই আরো অবাক হয়ে যায় আর তার সাথে মজা করতে থাকে। এরপর ক্লাসের সেই পাগলা স্টুডেন্ট চলে আসে, যার নাম হলো গংতে। সে কিছুটা বখাটে টাইপের ছেলে ছিল। ক্লাসের ছেলেদের সাথে মারামারি করা আর ক্লাসে পড়ে পড়ে ঘুমানোই তার আসল কাজ। ইয়নবেলের তার ঝাপসা ঝাপসা স্মৃতি মনে পড়ে, কিন্তু সে পুরোটা মনে করতে পারে না। এরপর মান্থলি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। প্রতিবারের মতো ইয়নবেল পরীক্ষায় ফার্স্ট হয়। স্কুল ছুটির পর আমরা দেখি ইয়ান ইয়নবেলকে দেখার জন্য বাইরে দাঁড়িয়েছিল। তখন গংতে তার সাথে সেলফি নেয়, কারণ ইয়ান একজন গোল্ড মেডেলিস্ট। তখন ইয়ান বলে সেও তার ক্লাসেই পড়ে। এটা শুনে গংতে অবাক হয়ে যায়, কারণ ইয়ানকে সে কখনো ক্লাসে দেখেনি। ইয়ান বলে সে খেলাধুলার জন্য খুব একটা স্কুলে আসতে পারে না। আর এরপর আমরা জানতে পারি যে গংতে আসলে তাদের স্কুলের ডাইরেক্টরের ছেলে। তার বাবার সাথে তার সম্পর্ক একদমই খারাপ ছিল। ছোটবেলায় তার মায়ের সাথে বাবার ডিভোর্স হওয়ার পর থেকে গংতে একদম অন্যরকম হয়ে গিয়েছে। যাই হোক, ইয়নবেল প্রতিদিনই সকালে ইয়ানের সাথে জগিং এ বের হতো। তার মায়ের সাথেও সে অনেক খুশি ছিল। স্কুল ফ্রেন্ডস, ফ্যামিলি সব মিলিয়ে ইয়নবেলের দিন অনেক ভালো কাটছিল। একদিন ইয়ানের সাথে সুইমিং পুলে মজা করার সময় হঠাৎ ইয়নবেল পানিতে পড়ে যায়, আর তখনই তার পূর্বের সমস্ত স্মৃতি মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে যে সে যেই মানুষটির পরিচয়ে বেঁচে আছে সে আসলে সেই মানুষটিই নয়। সে ইয়নবেল নয়, সে আসলে ইয়নবি, এবং তাকে ইয়নবেলই বাঁচিয়েছিল। বাড়ি এসে এই বিষয়টা নিয়ে সে অনেক ঘাবড়ে যায়। তার মনে পড়ে যায় তার সাথে কি কি হয়েছিল। তার মনে পড়ে যায় সে সুইসাইড করতে গিয়েছিল। তখন তার সাথে লেগে টেবিলে থাকা একটি টয় টাওয়ার ভেঙে যায়, আর সেখানেই সে ইয়নবেলের একটি লুকানো ডায়েরি খুঁজে পায়, যেখান থেকে ইয়নবি জানতে পারে যে ইয়নবেল আসলে তার আপন যমজ বোন, আর ইয়নবেল তার ব্যাপারে সবকিছুই জানতো। ইয়নবি আরও জানতে পারে সিউল থেকে তাকে যে গিফটস পাঠানো হতো সেগুলো আসলে ইয়নবেলই তাকে পাঠাতো মিস সং এর নামে, অর্থাৎ ইয়নবেল তার যমজ বোন। কিন্তু ইয়নবি বুঝতে পারে না যে সে এখন কি করবে। সে কাউকে বলতে পারে না যে সে আসলে ইয়নবি। সে ইয়নবেল হয়েই আগের মতো সবার সাথে চলতে থাকে। একদিন ইয়ান বলে, তুমি আগে অনেক ঢঙ্গি
আর দেমাগী মেয়ে ছিলে, কিন্তু এখন তোমাকে ভীত মনে হয়। তখন ইউনবি তাকে বলে, আমি তোমার সাথে কাটানোর সময়গুলো মিস করব। গুড বাই। ইয়ান বলে, গুড বাই কেন বলছো? আমাদের তো কালই দেখা হবে। তখন ইউনবি চলে আসার সময় আমরা দেখতে পাই যে সে কান্না করছে, অর্থাৎ সে এখান থেকে একেবারে চলে যাচ্ছে। সে মনে মনে বলে, স্মৃতি ফিরে পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন মনে হয় স্মৃতি ভুলে থাকাটাই ভালো ছিল। আমি সেই দিনগুলোকে অনেক মিস করব যখন আমার কিছুই মনে ছিল না। আর এদিকে আমরা দেখি ইউনবি তার মায়ের জন্যও একটি লেটার রেখে গেছে, যেখানে সে তাকে জানিয়েছে যে সে আসলে ইউনবেওল না, সে ইউনবি, যে ইউনবেওলের যমজ বোন। এটা জানতে পেরে মিস সং ছুটে ইউনবির কাছে যেতে থাকে, অর্থাৎ ইউনবি আর ইউনবেওলের পরিচয়ে থাকবে না। সে পুলিশ স্টেশনে কল করলে জানতে পারে যে যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানেই আরও একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছিল, অর্থাৎ তার বোন ইউনবেওল মারা গিয়েছে। এদিকে মিস সং ওই অনাথাশ্রমে আসলে জানতে পারে তার নামে সেখানে ইউনবির জন্য প্রায়ই পার্সেল আসতো, এবং সে জানতে পারে যে ইউনবিকে স্কুলে বুলি করা হতো বলে সে আত্মহত্যা করেছে, অর্থাৎ মারা গেছে ইউনবেওল। কিন্তু তারা জানতো যে ইউনবি মারা গেছে। ইউনবির অস্থি যেখানে সংরক্ষিত ছিল সেখানে এসে সে ইউনবিকে পেয়ে যায়। আর মিস সং তখন বুঝতে পারে যে যদি ইউনবি এখানে থাকে এর মানে হলো তার মেয়ে ইউনবেওল মারা গেছে। সে ইউনবিকে ইউনবেওল বলে ডাকতে থাকে আর বলে, তুমি আমার ইউনবেওল তাই না? তুমি আমার সাথে মজা করছো। সে তাকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করতে থাকে। ইউনবি বলে, আমার বোন আমার জীবন বাঁচাতে গিয়ে মারা গিয়েছে, এই সব কিছুর জন্য আমিই দায়ী, তাই আপনি পারলে আমাকে ক্ষমা করে দিবেন। মিস সং ভেঙে পড়লে ইউনবি তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর মিস সং তাকে তার আশ্রমে পৌঁছে দেয়, কিন্তু ইউনবির প্রতি তার মায়া তৈরি হয়েছিল। সে ইউনবিকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি আমার মেয়ে, আমার জন্য তুমি সব সময় ইউনবেওল হয়েই থাকবে। জানি না আমি কেন বিশ্বাস করতে পারছি না, আর আমি বিশ্বাস করতে চাইও না। তুমি কি সবকিছু ভুলে আগের মতো আমার সাথে থাকতে পারবে না? আমি যদি তোমাকে এভাবে যেতে দেই তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমি কিছুতেই নিজেকে সামলাতে পারবো না। তুমি কি আমার ইউনবেওল হয়ে আমার সাথে থাকতে পারবে না? ইউনবি বলে, এটা আমি কিভাবে করতে পারি? মিস সং বলে, আগে যেভাবে ছিলে ঠিক সেভাবেই তুমি আমার সাথে থাকবে। আর এরপর সে তাকে আবারও বাড়ি নিয়ে আসে। ইউনবি তাকে ম্যাম বলে ডাকলে সে বলে, আমাদের মধ্যে কোনো কিছু বদলায়নি, তুমি আমাকে মা বলেই ডাকবে। আর এরপর ইউনবি ইউনবেওলের জায়গায় স্কুলে চলে আসে। এটা যেহেতু ইউনবি তাই আমরা তাকে ইউনবি বলেই ডাকবো। সংজু তার হাতের লেখা দেখে বলে, স্মৃতি হারিয়ে ফেলার পর তোমার হাতের লেখাও পাল্টে গিয়েছে। এরপর ইউনবি মেডিকেল রুমে গেলে দেখতে পায় গংতে কাজ ফাঁকি দিয়ে মেডিকেল রুমে এসে শুয়ে আছে। ইউনবি তার সাথে কথা বললে গংতে বলে, তুমি আগে কখনো আমার সাথে কথা বলতে না, মনে হয় সত্যি তোমার স্মৃতি হারিয়ে গেছে। তোমাকে আমার একটা সিক্রেট বলবো, আমি আসলে এই স্কুলের ডাইরেক্টরের ছেলে। ইউনবি বলে, তাহলে তোমাকে আমার একটা সিক্রেট বলি, সেটা হলো আমি যা বলি সেই সব কিছু মিথ্যা, যেমন কি আমার নাম ইউনবেওল। গংতে বলে, এত বেশি পড়াশোনা করো না, না হলে আমার মতো তুমিও পাগল হয়ে যাবে। গংতে তখন বলে, আমিও তাহলে তোমাকে একটি মিথ্যা কথা বলবো, সুপারস্টার সং হুয়ুন আমার মা। এই শুনে ইউনবি হাসে এবং তাদের মধ্যে বন্ধুত্ব হতে শুরু করে। যাই হোক, এরপর ইউনবির কাছে আবারও সুইন নামের সেই মেয়েটির মেসেজ আসে, আর তখন আমরা দেখি মিস্টার কিমকেও এই একই মেসেজ করা হয়েছে। ইউনবি তখন মিস্টার কিমকে জিজ্ঞেস করে আমাদের স্কুলে সুইন নামের কোনো মেয়ে আছে কিনা, কিন্তু মিস্টার কিম ব্যাপারটাকে এড়িয়ে চলে যায়। এরপর ক্লাসের সবাই সুপারস্টার সং হুয়ুনকে নিয়ে কথা বলছিল, যে কিনা গংতের মা ছিল। তারা বলছিল যে সং হুয়ুনের তৃতীয়বারের মতো বিয়ে হতে চলেছে, তাও আবার তার থেকে বয়সে ছোট একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। ক্লাসের এক ছেলে তার মাকে নিয়ে বাজে কথা বললে গংতে আর কোনোভাবেই চুপ থাকতে পারে না, সে ছেলেটিকে গিয়ে মারতে শুরু করে। সবাই বুঝতে পারে না যে হঠাৎ গংতের কি হলো,
কারণ তারা জানতো না যে সং হয়ন আসলে গংতের মা। তারা এটাও জানতো না যে গংতে স্কুলের ডাইরেক্টরের ছেলে। গংতে ছেলেটির সাথে পেরে ওঠে না এবং সে প্রচুর মার খায়। তখন মিস্টার কিম এসে তাদেরকে থামায়। স্কুলের এই ঝামেলা করার কারণে তার বাবা এসে তাকে বলে স্কুল ছেড়ে দিয়ে আমেরিকায় গিয়ে পড়াশোনা করার জন্য তৈরি হয়ে যাও। গংতে বলে আমি যাব না, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, কারণ আমি আপনাকে ভোগাতে চাই। আপনি বলেছিলেন না যে আমাকে জন্ম দেওয়াটা আপনার সবচেয়ে বড় ভুল ছিল। সে চিৎকার করে বলে যতদিন বেঁচে আছি আমি এখানেই থাকবো, আমি মারা যাওয়ার পরেই একমাত্র আপনি শান্তিতে থাকতে পারবেন। এই শুনে তার বাবা তাকে একটি চড় মারে। তখন গংতে বলে আপনি কখনোই আমার বাবা ছিলেন না, সব সময় আমাকে শুধু টর্চার করেছেন, আর এই জন্যই আমি এমন হয়ে গেছি। রেগে সে একটা ইউনিসাইকেল নিয়ে বেরিয়ে যায় আর পাগলের মতো চিৎকার করতে থাকে। এরপর হঠাৎ একদিন মিস্টার কিম ক্লাসে এসে বলে তোমাদের ক্লাসে একটি নতুন মেয়ে ট্রান্সফার হয়ে এসেছে, তোমরা সবাই তাকে এখানে অ্যাডজাস্ট হতে সাহায্য করবে। তখন মেয়েটি ক্লাসে আসলে আমরা দেখতে পাই এইটা আর কেউ না, যার কারণে ইউনবি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এটা হলো সেই সোয়ং। ইউনবি তাকে এখানে দেখে একদম শকড হয়ে যায় এবং সে ভয় পেতে থাকে। তখন সোয়ং তার পরিচয় দেওয়ার সময় হঠাৎ এখানে ইউনবিকে দেখে সেও শকড হয়ে যায়। এরপর আমরা দেখি সোয়ং তাদের সবার সাথে মেশার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করে এটা কি ইউনবেওল নাকি ইউনবি। ইউনবি তখন ওয়াশরুমে চলে গেলে সোয়ং গিয়ে তাকে বলে তোমার কি আমাকে মনে আছে? ইউনবি ভয়ে ভয়ে বলে না, আমি তোমাকে চিনি না। সোয়ং বলে এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে? টংইয়নের হসপিটালে তোমাকে দেখে আমি চুল টেনেছিলাম, আসলে আমার একটা বন্ধু ছিল যাকে তোমার মতো দেখতে। ইউনবি বলে বন্ধু? বন্ধুদের সাথে তুমি এরকম করতে? সোয়ং তখন তার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে, কিন্তু ইউনবি তাকে অ্যাভয়েড করে চলে। সোয়ং ধীরে ধীরে তার ফ্রেন্ডসদের সাথেও মিশতে শুরু করেছিল। সে সংজুর থেকে জানতে পারে ইউনবেওল টংইয়নে গিয়ে হারিয়ে গিয়েছিল, আর তারপর থেকে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। লাঞ্চের সময় গংতে ইউনবির পাশে এসে বসলে ইয়ানের এইসব দেখে ভালো লাগে না। তখন সংজু সোয়ংকে দেখে তাদের পাশে বসতে বলে। সোয়ং তখন ইউনবিকে বলে ইউনবেওল তোমার মতো দেখতেই আমার আগের স্কুলের একজন ফ্রেন্ড ছিল। ইউনবি সোয়ংয়ের উপর প্রচন্ড রেগে যায়, কারণ সোয়ং বারবার তাকে তার আগের কথা মনে করিয়ে দিচ্ছিল। সোয়ং তার ফ্রেন্ডদের কল করে বললে তারা তার কথা বিশ্বাস করতে চায় না। সে তখন তাদেরকে ইউনবেওলের ছবি তুলে পাঠাতে চায়, কিন্তু ছবি তোলার সময় হঠাৎ গংতে ক্যামেরার সামনে চলে আসলে সোয়ং কিছুটা ভয় পেয়ে যায়। গংতে তাকে বলে শুরু থেকেই দেখছি তুমি ইউনবেলকে লুকিয়ে লুকিয়ে ফলো করো, এর কারণটা কি? তখন ইউনবি এসে বলে তুমি আমাদের পারমিশন ছাড়া ছবি কেন তুলছিলে? সংজু বলে হ্যাঁ, কারো ছবি তুলতে গেলে অবশ্যই তার পারমিশন নেওয়া দরকার, আর আমাদের বললেই তো আমরা ছবি উঠতে পারি। তখন তারা গ্রুপ ফটো নিতে চাইলে ইউনবি সেখান থেকে রেগে চলে যায়। রাতে ইয়ান ইউনবিকে ডেকে তাকে রামেন খাওয়াতে নিয়ে যায় এবং তাকে তার গোল্ড মেডেলটি দেয়, কারণ ইয়ান তাকে ছোটবেলায় প্রমিস করেছিল যে গোল্ড মেডেল জিতে সেটা সে তাকে দিয়ে দিবে। ইউনবি তখন ইউনবেওলের ছবি দেখে বলে ইউনবেওল তুমি কি জানতে যে ইয়ান তোমাকে অনেক ভালোবাসে? যাই হোক, পরদিন সোয়ং ইউনবিকে গতকালের জন্য সরি বলে এবং ফ্রেন্ডশিপের জন্য হাত বাড়িয়ে দেয়। সংজু বলে ইউনবেওল প্লিজ তাকে ক্ষমা করে দাও, সে তো আমার ছবি তুলছিল। ইউনবি তার উদ্দেশ্য বুঝতে পেরে ইউনবেওলের মতো দেমাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। ক্লাসের সবাই তখন বলতে থাকে মনে হয় তার স্মৃতি ফিরে এসেছে, এজন্য আগের মতো দেমাগি হয়ে গেছে, আর এতে সোয়ং অনেকটা অপমানিত হয়। এরপর ইউনবি জানতে পারে যে সুইন নামের যে মেয়েটি তাকে মেসেজ করে সে প্রায় 1 বছর আগে মারা গিয়েছে। এটা শুনে ইউনবি অনেকটা ভয় পেয়ে যায়, কারণ একজন মৃত ব্যক্তি তাকে কিভাবে মেসেজ করতে পারে এবং তাকে কেন এভাবে সে মেসেজ পাঠাবে। সে তাড়াতাড়ি তার বাড়িতে চলে আসে এবং ইউনবেওলের কিছু লেখা দেখতে পায়, যেখানে সে লিখেছে সুইন আজ রাতেও আমার পিছু করেছে, প্রায় 1 বছর হয়ে গেল সে মারা গিয়েছে।
কিন্তু সে কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না। আমি যেখানেই যাই সেখানেই সে হাজির হয়ে যায়। আমি মাকে এইসব কথা বলতে পারি না, হয়তো এটা আমার পাপের শাস্তি। আর এইসব লেখা দেখে ইউনবি বুঝতে পারে সুইনের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে ইউনবেওল দায়ী। সে বলে আমাকে ইউনবেওল কেমন ছিল সেটা খুব ভালোভাবে জানতে হবে। যাই হোক, পরদিন স্কুলে দেখি সোয়ং তাদের ক্লাসের ইউনবেলের ব্যাপারে জানতে চাইলে তারা বলে ইউনবেল আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। স্মৃতি হারিয়ে যাওয়ার পর সে একদম অন্যরকম মানুষ হয়ে গিয়েছে, এমনকি তার হাতের লেখাও পাল্টে গিয়েছে। তারা জানতে চায় সে এইসব জেনে কি করবে। সোয়ং বলে তার এমনিতেই একটু কৌতূহল জেগেছিল। সে ইউনবিকে ডেকে নিয়ে যায় আর বলে যখন আমি টংইয়ন স্কুলে ছিলাম সেখানে একটা মেয়ে ছিল। সে অনেকটা পপুলার ছিল, পড়াশোনায়ও ভালো ছিল, কিন্তু একদিন সে তার জায়গা ভুলে গিয়েছিল, যার কারণে তার জীবন বরবাদ হয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সোয়ং তাদের ক্লাসের একটি মেয়েকে প্রায় বুলি করত। একদিন ইউনবি এটা দেখতে পেয়ে টিচারের কাছে সোয়ংয়ের নামে কমপ্লেন করে দেয়, যার ফলে সোয়ং রেগে মেয়েটিকে মারতে শুরু করলে ইউনবি তাকে থামিয়ে বলে তুমি সবাইকে উত্তপ্ত করে কি মজা পাও? ঠিক আছে, যদি তুমি এটা করে এতই আনন্দ পেয়ে থাকো তাহলে এখন থেকে তুমি আমাকে উত্তপ্ত করবে। আর এরপর থেকেই সোয়ং তাকে বুলি করতে শুরু করেছিল। দৃশ্য বর্তমানে আসলে সোয়ং বলে ফ্রেন্ডসরা তো একটু হাসি মজা করেই থাকে, আমিও তার সাথে একটু মজা করেছিলাম, কিন্তু সে আত্মহত্যা করে নিল, যার ফলে আমাকে এখানে আসতে হলো যেখানে আমি কিছুই করিনি। ইউনবি বলে তুমি আসলে কি বলতে চাইছো? সোয়ং বলে এইরকম না তো যে সে অন্য কারো পরিচয়ে বেঁচে আছে আর সবাইকে ধোঁকা দিচ্ছে। আমি শুধু এইটা জানতে চাই যে আমার সেই বন্ধু মারা গিয়েছে নাকি জীবিত আছে। ইউনবি বলে তোমার ফ্রেন্ড মারা গিয়েছে আর তার সম্পর্কে তুমি এইসব কথা বলছো, তোমার চিন্তা ভাবনা কতটা নোংরা। এই বলে সে চলে যেতে ধরলে সোয়ং বলে হে ইউনবি, আমি জানতাম তুই এটাই বলবি, তোর সাথে আবারও দেখা হয়ে ভালো লাগলো। ইউনবি এটা শুনে অনেকটা ভয় পেয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই তাদের এই সব কথা গংতে বসে বসে শুনছিল। সোয়ং তখন ইউনবিকে ধাক্কা দেয় আর বলে তুই কি জানিস তোর জন্য টংইয়নে আমাকে কি কি সহ্য করতে হয়েছে? কিন্তু ইউনবি এইবার চুপ থাকে না, সে তার হাত ধরে তাকে থামায়। তখন সোয়ং তাকে মারতে গেলে গংতে এসে তার হাত ধরে ফেলে, কারণ বুঝতে হবে যে এইবার ইউনবি একা নয়, এখানে তার অনেক বন্ধু রয়েছে। গংতে তার হাত ধরে বলে তুমি কি আমার হাতে মরতে চাও? তোমার চিল্লানোর কারণে আমার ঘুম ভেঙে গেছে। তখন ইউনবি সোয়ংকে বলে আমারও তোকে কিছু বলার ছিল। টংইয়ন স্কুলে যে পড়তো সেটা আমার যমজ বোন ইউনবি ছিল, যার ব্যাপারে আমি কাউকে বলিনি। আর হঠাৎ একদিন জানতে পারি যে স্কুলের একটি মেয়ে তাকে এতটা বুলি করত যে সে আত্মহত্যা করে ফেলেছে। আর এখন বুঝতে পারলাম যে সেই মেয়েটা আসলে তুই ছিলি। আমি সেই সব কিছুই জানি যা তুই আমার বোনের সাথে করেছিস, তাই এখন তোর কি শাস্তি হওয়া উচিত সেটা এইবার আমাকে ভাবতে হবে। অর্থাৎ এইখানে ইউনবি কোনোভাবে নিজের সত্যটাকে লুকিয়ে যায় আর সোয়ংকেই উল্টে ধমকি দিয়ে যায়, কিন্তু সে ভেতর থেকে অনেকটা ভয় পেয়েছিল। এজন্য বসে কান্না করলে গংতে এটা দেখে ফেলে। আর ইউনবির এইসব কথা জানতে পেরে গংতের বারবার সন্দেহ হচ্ছিল যে এটা ইউনবেওল নাকি ইউনবি, কারণ সেদিন ইউনবেওল তাকে বলেছিল তার নাম ইউনবেওল, আর সে যা বলে সেই সবকিছু মিথ্যা। গংতে এইসব নিয়েই চিন্তা ভাবনা করতে থাকে। তখন গংতেকে এইভাবে ক্লাস করতে দেখে বাকিরা সবাই অবাক হয়ে যায়। তারা বলে গংতে কি পাগল হয়ে গেল? সে ঘুমানো বাদ দিয়ে এতটা মনোযোগ সহকারে ক্লাস করছে। এরপর লাঞ্চের সময় সোয়ং গংতেকে ডেকে খাবার খেতে বসে আর বলে তখন আমি ছাদে যেসব কথা বলেছি তুমি কি সেসব কাউকে বলে দিয়েছো? গংতে বলে এখানকার সবাই আমাকে পাগল মনে করে, আমি যাই বলি না কেন কেউ আমার কথা বিশ্বাসই করে না। সত্যি বলতে এই ক্যারেক্টারকে আমার খুবই ভালো লেগেছে, কেমন একটা পাগলা টাইপের। গংতে তাকে বলে তুমি এখন ইউনবেওলকে নিয়ে ভাবো। স্কুলের সবাই তাকে দেখে ভয় পায়, কারণ তার অনেক দেমাগ, তার অনেক বেশি রাগ।
সোয়ং তার আগের স্কুলের ফ্রেন্ডকে কল করে বলে ইউনবি যে অনাথ আশ্রমে ছিল সেখানে গিয়ে তার হাতের কোনো লেখা নিয়ে এসে আমাকে পাঠিয়ে দাও। এরপর ক্লাসের মধ্যে হঠাৎ সংজু লাফিয়ে ওঠে, কারণ একটি অ্যাডভার্টাইজের জন্য তাকে মডেল হিসেবে সিলেক্ট করা হয়েছে। সংজু এতে অনেক বেশি খুশি হয়ে যায়। স্কুল ছুটির পর গংতে ইউনবিকে ফলো করলে ইউনবি তাকে বলে, আমি জানি তুমি আমার থেকে অনেক কিছু জানতে চাও, তোমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু এখন আমি তোমাকে কিছুই বলতে পারবো না। গংতে বলে, কে বলেছে? আমি তো কিছুই জানতে চাই না। এই বলে চলে গিয়ে আবারও ফিরে আসলে ইউনবি বলে, কি জানতে চাও আমার? কেন পিছু করছো? গংতে হঠাৎ বলে ফেলে, কারণ তোমার জন্য আমার চিন্তা হয়। এটা শুনে ইউনবি অবাক হয়ে যায় এবং বুঝতে পারে গংতে তাকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, এরপর আমরা দেখি ইয়ানের পরিবার বলতে শুধু তার বাবা ছিল। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ায় সে একটি অ্যাডভার্টাইজের জন্য মডেলিং করতে রাজি হয়ে যায়। পরদিন সে ইউনবিকে সাথে নিয়ে একটি জায়গায় যায় আর বলে, যখন আমরা ছোট ছিলাম তখন এখানেই দুজনে খেলতাম। তারা দুজন তখন একসাথে অনেকক্ষণ খেলাধুলা করে। তখন ইউনবি তাকে বলে, আই এম সরি ইয়ান, এই সব স্মৃতি দুটি মানুষের, কিন্তু একজনের মনে আছে আর একজনের নেই। ইয়ান বলে, কি সব আবল তাবল বকছো? পাগল হয়ে গেছো? তোমার কোনো কিছুই মনে করতে হবে না, আমি তোমাকে সবকিছু বলবো, তাই এসব আবল তাবল বকা বন্ধ করো। পরদিন সোয়ং ক্লাসের সবার আগে এসে ইউনবির একটি খাতা চুরি করে নিয়ে যায় তার হাতের লেখা মিলানোর জন্য। আর তাদের হাতের লেখা হুবহু এক থাকায় সোয়ং একদম শিওর হয়ে যায় যে এটা ইউনবেল না, এটা ইউনবি, আর সে মারা যায়নি। অর্থাৎ সেদিন ইউনবি তাকে যা বলেছিল সেই সবকিছুই মিথ্যা। এরপর ক্লাসে সংজু সবাইকে বলে আজকে তার একটি ফটোশুট আছে। সবাই তাকে গুড লাক উইশ করে। সংজু তো অনেক খুশি ছিল। স্পটে এসে সংজু দেখে এখানে ইয়ানও এসেছে। সংজু মনে করে সে হয়তো ইয়ানের সাথেই ফটোশুট করবে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সেখানে অনেকে এসেছিল এবং সংজুকে একদম পেছনে রাখা হয়েছিল। আর মেইন মডেল হিসেবে ইয়ান এবং অন্য একটি মেয়ে ছিল। এই ঘটনায় সংজুর মন একদম ভেঙে যায়, কারণ তার ধারণা ছিল না যে তাকে এইভাবে পেছনে রাখা হবে। ইয়ান বুঝতে পারে যে সংজু অনেকটা হার্ট হয়েছে। সংজু তাকে বলে, আমি কতটা বোকা, সবাইকে বলে এসেছি যে আমি একজন মডেল হতে যাচ্ছি, কিন্তু দেখো কিছুই করতে পারলাম না। ইয়ান তাকে উৎসাহ দেয় আর বলে, তোমাকে ধৈর্য ধরে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে হবে। যারা বড় বড় সেলিব্রিটি হয়েছে তারা একদিনে হয়ে যায়নি, তারা অনেক পরিশ্রম করেছে আর ধৈর্য ধরার পরেই সফল হতে পেরেছে। তাই এভাবে ভেঙে পড়ো না, নিজেকে ভালোভাবে তৈরি করো। সংজু তার কথায় অনেকটা অনুপ্রাণিত হয়। পরদিন স্কুলে এসে গংতে দেখে তার বাবার সাথে সোয়ংয়ের বাবার অনেক খাতির। এরপর ক্লাসে মিস্টার কিম সবার সিট পরিবর্তন করার জন্য একটি লটারি করে। লটারি অনুযায়ী সবাইকে তাদের সিট দেওয়া হয়। তখন ইয়ান আর গংতের সিট পাশাপাশি হয়ে যায়। স্পোর্টস ক্লাসে তারা সবাই একসাথে ফুটবল খেলে। এরপর ক্লাসের সবাই সংজুর অ্যাডভার্টাইজের ম্যাগাজিন দেখে ঠাট্টা করতে থাকে, কারণ সংজু একদম পেছনে ছিল। সংজু এইসব দেখে অনেকটা মন খারাপ করেছিল, আর এই সুযোগটাকেই স্বয়ং কাজে লাগায়। সে ইউনবির সব ফ্রেন্ডদের নিজের করে নিতে চাইছিল। সংজুকে গিয়ে স্বয়ং বলে, ওই ছবিতে মেইন মডেলের থেকেও তুমি অনেক বেশি সুন্দর। আমার আঙ্কেল যে এন্টারটেনমেন্ট চালায়, তুমি চাইলে আমি তার সাথে তোমার অডিশনের ব্যাপারে কথা বলতে পারি। সংজু মাইন্ড ফ্রেশ করার জন্য তাদের সবাইকে ডেকে ট্রিট দেয়, কিন্তু সেখানে স্বয়ংও চলে আসলে ইউনবি রেগে সেখান থেকে চলে যায়, আর তার পিছু পিছু ইয়ানও চলে যায়। আর এতে সংজুর মনটা অনেক খারাপ হয়ে যায়। ইয়ান ইউনবেলকে বলে, ওই নতুন মেয়েটাকে তুমি একদমই পছন্দ করো না, এটার কারণটা কি? ইউনবি রেগে বলে, তোমাকে কি আমার সবকিছু বলতে হবে? এমন অনেক কথা আছে যা আমি তোমাকে বলতে চাই না, তোমাকে জানাতে চাই না। ইয়ান তার এমন ব্যবহারে অনেকটা হার্ট হয়। সে বলে, আমাদের ফ্রেন্ডশিপ যে এতটা ঠুনকো তা আমার জানা ছিল না। এই বলে সে রেগে চলে যায়। পরদিন ইউনবি দেখে সংজু সোয়ংয়ের সাথে মিশতে শুরু করেছে এবং তার সাথে ঠিকভাবে কথাও বলছে না। ইউনবি গতকালের জন্য সংজুকে সরি বলে আর বলে, আমি শুনলাম কাল তোমার অডিশন আছে, কিন্তু ওই জায়গাটা কি ঠিক আছে?
সোয়ং একদমই বিশ্বাসযোগ্য কোনো মেয়ে নয়, তোমার জন্য আমার চিন্তা হয়। সংজু তাকে বলে তুমি এসবের থেকে দূরেই থাকো। এরপর ইয়নবেওল সোয়ংকে বলে যদি তুই সংজুকে কোনোভাবে কষ্ট দিস তো আমি তোকে কিছুতেই ছাড়বো না। এই বলে বাইরে এলে ইয়ানের সাথে তার দেখা হয়, কিন্তু ইয়ানও তার সাথে কথা না বলে তাকে ইগনোর করে চলে যায়। আর এতে ইয়নবি অনেকটা একা হয়ে যায়। মন খারাপ করে সে ক্লাসে তার টেবিলে শুয়েছিল। আর তখন মিস্টার কিম কোনো এক কারণে তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তার এইরকম করার কারণটা আমরা বুঝতে পারি না। তখন গংতে এসে তার হুঁশ ফেরায়, আর এরপর সেই ইয়নবির পাশে শুয়ে বলে আজকে কি তুমি লাঞ্চ করবে না? ইয়নবি বলে আমি একা থাকতে চাই, আমি সত্যিই একা থাকতে চাই। গংতে বলে হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার সব কথাই তো মিথ্যা হয় তাই না? তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো, আগে আমাকে হাই বললেও তোমার সময় নষ্ট হতো। এই শুনে ইয়নবি হাসলে গংতে তার জরুরি কাজ আছে বলে তার বাবার কাছে চলে আসে আর তাকে বলে আমি এই স্কুল ছেড়ে কোথাও যাচ্ছি না। এই বলে সে তার অ্যাপ্লিকেশনটা ছিঁড়ে ফেলে দেয় আর তার বাবাকে বলে চিন্তা করবেন না, কেউ জানতে পারবে না যে আমি আপনার ছেলে। যাই হোক, পরদিন ক্লাসের সবাই সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে দেখে সোয়ংকে নিয়ে সমালোচনা করছিল, কারণ ওই পোস্টে সোয়ং ইয়নবির সাথে যা যা করেছিল সেই সব কিছু লিখে কেউ ভাইরাল করে দিয়েছিল। সবাই বলে এই জন্যই হয়তো তাকে ওই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তখন সংজু সোয়ংকে ওই পোস্টটি দেখিয়ে বলে সবাই বলছে এটা তুমি, এটা কি সত্যি তুমি? সোয়ং তাদেরকে বলে ওই পোস্টে যার কথা বলা হয়েছে সেটা আমি নই। সোয়ং মনে করে এইসব গংতেই করেছে, এজন্য সে গংতেকে ডেকে বলে তুমি এমনটা কেন করলে? এই ব্যাপারে শুধুমাত্র তুমি আর ইয়নবেওল জানে, আর সে তো ইয়নবেওলই না, সে ইয়নবি। গংতে বলে তুমি কি পাগল হয়ে গেছো? সে ইয়নবেওল, আর আমি সব কিছুই করিনি, এইসব করে আমার লাভটা কি? তখন সোয়ং তাকে ইয়নবি আর ইয়নবেওলের হাতের লেখা দেখায়, যা দেখে গংতেও বিশ্বাস করতে শুরু করে যে এটা ইয়নবেওল না ইয়নবি। তখন ইয়নবি স্কুলে আসলে গংতে তার হাত ধরে বলে আজকে স্কুলে যেও না। এই বলে সে তার হাত টেনে ধরে একটি বাসে উঠে পড়ে। তারা দুজন একটি জায়গায় আসে। তখন গংতে তাকে বলে অন্তত একজন মানুষ তো থাকা উচিত যে তোমাকে তোমার আসল নামে ডাকবে, আমি কি তোমার সেই মানুষটা হতে পারি? আর তখন ইয়নবি বলে তুমি আমার আসল নামে ডাকবে, তো বলো আমার আসল নাম কি? গংতে বলে তুমি ইয়নবেওল, কিন্তু তুমি ইয়নবেওলের মতো কেন থাকো না? তুমি এত ভীতু কেন? ইয়নবেওল তো এমন ছিল না। তুমি সোয়ংকে দেখে এত ভয় কেন পাও? সে বলে আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। গংতে বলে তাহলে যাও, সোয়ংকে থামাও যেন সে তোমার ব্যাপারে কিছু জানতে না পারে। তুমি কি জানো যে সোয়ং জেনে গেছে তোমার আর ইয়নবির হাতের লেখা এক? কতক্ষণ তুমি এইভাবে মিথ্যা বলে যাবে? আমি তোমাকে আগের ইয়নবেওল হতে সাহায্য করব। যাই হোক, এরপর রাতে ইয়নবি ইয়ানের মেডেলটি দেখছিল এবং তাকে অনেক মিস করছিল, কারণ সেদিনের পর থেকে ইয়ান একবারের জন্যও তার সাথে কথা বলেনি। সকালে জগিং এ বের হলে ইয়ানকে দেখে সে খুশি হয়ে যায়, কিন্তু ইয়ান এখনো তাকে ইগনোর করে চলে যায়। সাইকেলের চেন পড়ে গেলে সে ইয়ানকে ডেকে চিৎকার করে বলে আমার সাইকেলের চেন পড়ে গেছে। ইয়ান বলে তো আমি কি করব? ইয়নবি কান্না করে বলে আমার সাইকেলের চেন পড়ে গেছে, তাই আমি তোমার কাছে যেতে পারছি না। তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো, তুমি কি আমার কাছে আসতে পারো না? ইয়ান তখন তার কাছে এসে বলে সাইকেলের চেন পড়ে যাওয়ায় তোমার কান্না করার প্রয়োজন নেই। স্কুলে যাওয়ার সময় ইয়নবির গংতের কথা মনে পড়ে যায়। গংতে তাকে ইয়নবেওলের মতো করে থাকতে বলেছে, আর এর জন্য আজকে ইয়নবি ইয়নবেওলের মতো করে সে যে স্কুলে আসে, যা দেখে গংতে অনেকটা খুশি হয়ে যায়। ইয়নবি সোয়ংকে ডেকে বলে আমি যদি ইয়নবি হইও তো তুই কি করবি? আবার আমাকে বুলি করবি নাকি অন্য স্কুলে যাবি? এরপর অন্য স্কুলে যাওয়া তোর জন্য অনেক কঠিন হয়ে যাবে তাই না? আর তুই আমার বোনের সাথে যা করেছিস এটা যদি আমি সবাইকে বলে দেই তাহলে অন্য স্কুলে না, তোকে তো জেলে যেতে হবে। এটা শুনে সোয়ং রেগে তাকে মারতে গেলে ইয়নবি তাকে থামিয়ে বলে এই ভুল একদমই করিস না,
আমার বোন এইসব সহ্য করতে বলে ভাবিস না আমিও এইসব সহ্য করব। হঠাৎ ইউনবির এত সাহস দেখে সোয়ং অনেকটা অবাক হয়ে যায়। সে এই বিষয়টা নিয়েই ভাবতে থাকে। সেও এইবার কনফিউজড হয়ে যায় যে সে হয়তো ইউনবেলি হবে। সোয়ং তার বাবাকে বলে যে মেয়েটির জন্য আমাকে টংইয়ন স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল সেই ইউনবির মতো দেখতে আমাদের ক্লাসে একটি মেয়ে আছে, আর আমার মনে হয় এটাই ইউনবি। তার বাবা বলে এটা হতে পারে না, সে মারা গেছে। সেই ইউনবির হাতের লেখা তার বাবাকে দিয়ে সেটা অ্যানালাইসিস করে দেখতে বলে যে সেটা একজনেরই হাতের লেখা কিনা। তার বাবা রেগে সেই পাতা ছিঁড়ে ফেলে দেয় আর তাকে পড়াশোনায় ফোকাস করতে বলে। কিন্তু পরে তার বাবা সেই পেজগুলো চেক করার জন্য নিয়ে নেয়। এরপর ইয়ান ইউনবিকে বাইরে ঘুরতে নিয়ে গিয়ে একটি টেডি বিয়ার গিফট করলে ইউনবি অনেক খুশি হয়ে যায়। তখন ইয়ানের মনে পড়ে যায় যে ইউনবেলের এইসব খেলনায় অ্যালার্জি ছিল, সে এইসব একদমই পছন্দ করত না। ইয়ান এটা দেখে অনেক অবাক হয়ে যায়। তার বারবার মনে হতে থাকে এটা সত্যি ইউনবেল কিনা, কারণ একটা মানুষের স্মৃতি হারালেও তার শারীরিক অসুস্থতা পাল্টানোর কথা নয়। এরপর তাদের ক্লাসের একজন নতুন টিচার আসে যার নাম হলো মিস চ্যাং। সে অনেকটা ইয়াং হওয়ায় ছেলেরা তো তাকে দেখে একদম খুশি হয়ে যায়। তখন ইউনবি তার একটি খাতা খুঁজে না পেলে সে বুঝতে পারে খাতাটি সোয়ং নিয়েছে, কারণ গংতে তাকে বলেছিল সোয়ং তাদের হাতের লেখা সম্পর্কে জানে, অর্থাৎ তার খাতা সেই নিয়েছে। এরপর স্পোর্টস ক্লাসের জন্য সবাই বাইরে চলে আসলে সোয়ং পেটে ব্যথার বাহানা দিয়ে মেডিকেল রুমে যেতে চায়, কিন্তু সে মেডিকেল রুমে না গিয়ে কোনো এক কারণে ক্লাসে চলে যায়। বাইরে ক্লাস করার সময় ইউনবি সংজুকে বলে তুমি সোয়ংকে এতটা বিশ্বাস করো না, তোমার তার বলা অডিশনে যাওয়া উচিত নয়। সংজু বলে সোয়ংকে নিয়ে তোমার সমস্যাটা কি? তুমি শুরু থেকেই তাকে পছন্দ করো না, কিন্তু এর কারণটা কি? আমি অনেক কষ্টে একটি সুযোগ পেয়েছি আর আমি এটা হাতছাড়া হতে দিতে পারি না। এই বলে সে রেগে চলে যায়। এরপর ক্লাসে আসলে তারা সবাই তাদের প্রজেক্ট সাবমিট করার সময় তারা দেখতে পায় যে সবগুলো কম্পিউটার ফরম্যাট করে দেওয়া হয়েছে, অর্থাৎ কেউ ইচ্ছা করেই এইটা করেছে। তারা বলে সকালে কম্পিউটার ঠিক ছিল, এর মানে আমরা যখন বাইরে গিয়েছিলাম তখন কেউ কম্পিউটারগুলো নষ্ট করেছে। আর ক্লাসে তো একমাত্র সোয়ংই ছিল, আর সোয়ং এখন পুরো ফেসে যায়। সে বলে সে ক্লাসে না মেডিকেল রুমে ছিল, আর এজন্য তাদের ম্যাডাম তাদের সবার থেকে 5 নাম্বার করে কেটে নিতে চায়। মিস্টার কিম সিসিটিভি ফুটেজ চেক করে দেখে বলে যে সোয়ং তখন ক্লাসেই ছিল এবং সে সবাইকে মিথ্যা বলেছে। সোয়ং বলে তারা আমাকে হঠাৎ জিজ্ঞেস করায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ক্লাসের সবাই তখন জেনে যায় যে সোয়ং স্পোর্টস ক্লাসের সময় ক্লাসের মধ্যেই ছিল, কিন্তু সে তাদের মিথ্যে বলেছে। তারা সবাই তাকে বলে এই সব কিছু তুমি করেছো, তোমার জন্য আমাদের ডাবল খাটনি হচ্ছে। তখন ক্লাস প্রেসিডেন্ট মিনজুন বলে আজকে সকালে তোমাকে ইউনবেলের টেবিলের ওখানে দেখেছিলাম, তুমি তার খাতাটি চুরি করোনি তো? তারা সবাই তার ব্যাগের সবকিছু ফেলে দিলে সেখানে তারা ইউনবেলের খাতাটিও পেয়ে যায়। আর আজকে সোয়ং বুঝতে পারছে যে বুলি হলে কেমন লাগে। সে সবাইকে বলতে থাকে আমি ল্যাপটপ নষ্ট করিনি। তখন একটি মেয়ে বলে আমি শুনেছি তোমার জন্য একটি মেয়ে আত্মহত্যা করে নিয়েছিল, এখন তুমি বলবে সেটাও তুমি করনি, তাই না? সোয়ং এইসবে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ইউনবি তাকে বলে সবাই এখন তোমাকে বুলি করছে, তো তোমার কেমন লাগছে? এটাই তো তুমি প্রতিদিন আমার বোনের সাথে করতে। সোয়ং বলে আমি এসবে ভয় পাই না, সত্যিটা খুব শীঘ্রই আমি সামনে নিয়ে আসব, কিন্তু ওই ল্যাপটপগুলো আমি নষ্ট করিনি। ইউনবি বলে তো এখন তুমি বুঝতে পারবে যে নির্দোষ হয়েও শাস্তি পেলে কেমন লাগে। এই বলে সে চলে গেলে সোয়ং চিৎকার করতে থাকে আর বলে তুই কে? এতে আমার কিছু যায় আসে না, আমি জাস্ট তোকে মেরে ফেলবো। এদিকে সোয়ং এর বাবা ইউনবির হাতের লেখা অ্যানালাইসিস করতে দিয়েছিল, যেটা রিপোর্ট আসলে সে জানতে পারে যে দুটি লেখা একজন ব্যক্তির, অর্থাৎ তার মেয়ে সোয়ং সঠিক কথা বলছিল। রাতে সে রিপোর্টটা সোয়ংকে দেখায় আর বলে কোনো ধরনের বোকামি করো না, আমাদের সাবধানে কাজ করতে হবে। এটা দেখে তো সোয়ং অনেক খুশি হয়ে যায়। পরদিন সে ইউনবিকে রিপোর্ট দেখিয়ে বলে আমি সবাইকে সবকিছু সত্যি বলে দেওয়ার আগে তুই এই স্কুল ছেড়ে চলে যা। ইউনবি বলে তোর যা করার করে নে, আমাকে আমার অপূর্ণ কাজটা পূর্ণ করতেই হবে, আমি এখান থেকে চলে যাব।
কিন্তু যাওয়ার আগে তোকে বরবাদ করে দিয়ে যাব। সে তার মুখের উপর রিপোর্ট ছুঁড়ে মারলে সোয়ং অনেক রেগে যায় এবং ইউনবির আইডি কার্ড আর ছবি ইয়ানের কাছে পাঠিয়ে দিয়ে বলে, এটাই সেই মেয়ে যার সম্পর্কে তুমি জানতে মরিয়া হয়ে আছো। ইয়ান এইসব দেখে একদম শকড হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। রাতে ইউনবি তাকে ডেকে বলে, আজ তুমি স্কুলে কেন আসোনি? ইয়ান বলে তার শরীরটা ভালো ছিল না। তখন ইউনবি তাকে বলে, ইয়ান, আমি তোমাকে কিছু বলতে চাই। কিছু সময় আগে আমার স্মৃতি ফিরে এসেছে। ইয়ান তখন বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে যদি তোমার স্মৃতি ফিরে আসে তাহলে তুমি আমার একটা ইচ্ছা পূরণ করবে। আর আমার ইচ্ছা হলো যে আমি এখন তোমাকে যেই প্রশ্নটি করব সেটার উত্তর তুমি হ্যাঁ দিবে। ইয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি ইউনবেওল তাই না? এটা শুনে ইউনবি কান্না করে বলে, আই এম সরি ইয়ান। ইয়ান বলে, আমি সরি শুনতে চাইনি, হ্যাঁ শুনতে চেয়েছিলাম। তুমি ইউনবেওল কিভাবে হতে পারো না? তুমি আসলে কে? আর তুমি আমাকে আগে কেন বলনি? ইউনবি তাকে বলে, আমি ইউনবেওল না, আমি ইউনবি, ইউনবেওলের যমজ বোন। যখন আমার স্মৃতি হারিয়ে গিয়েছিল তখন সবকিছু ঠিক ছিল। আমি আমার জীবনে এতটা ভালোবাসা কখনো পাইনি। এজন্য আমি একটি বড় ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে সত্যিটা জানার পর তুমি কতটা কষ্ট পাবে। আমি জানি অনেকটা দেরি হয়ে গেছে। মিথ্যা বলার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। ইয়ান বলে, আমি এই সব কিছুই বুঝতে পারছি না, আমার আরো কিছু সময় প্রয়োজন। এরপর সিন শিফট হয়ে পরদিন স্কুলে চলে আসে। সোয়ং ইউনবিকে বলে, তোর কি মনে হয় ইয়ান এত বড় একটা সত্যি জানার পরেও সে তোর পাশে থেকে তোকে সাপোর্ট করবে? সত্যিটা জানার পর না জানি ওই বেচারা কতটা হার্ট হয়েছে। এরপর ক্লাসের সবাই যখন তোর সত্যটা জেনে যাবে, দেখ তখন তোর কি হয়। তোর জন্য আরো অনেক সারপ্রাইজ রয়েছে। যাই হোক, এরপর আমরা দেখি ক্লাস প্রেসিডেন্ট মিনজুনের মা স্কুলে চলে আসে আর টিচারদেরকে বলে, আমার ছেলের কোনো দোষ না থাকা সত্ত্বেও তার 5 মার্ক কাটা হয়েছে। এমনটা কেন করা হয়েছে? যে দোষ করেছে তার শাস্তি কেন সবাই পাবে? টিচার বলে, যেহেতু প্রমাণ হয়নি কে কাজটি করেছে তাই তাদের সবারই 5 মার্ক কেটে নেওয়া হয়েছে। আর এই 5 মার্কের জন্য মিনজুনের মা পুলিশ কেস করতে চায়। যা দেখে আমরা বুঝতে পারি সে তার ছেলের পড়াশোনার ব্যাপারে অনেক সেন্সিটিভ। এরপর আমরা দেখি ইয়ান স্কুলে না গিয়ে ইউনবেওলের মায়ের সাথে দেখা করতে এসেছে সত্যিটা জানার জন্য। মিস সং বলে, আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে আমার ইউনবেওল আর নেই, তাই আমি তাকে যেতে দিতে পারিনি। তার জীবনে অনেক কষ্ট ছিল, তুমি তাকে প্লিজ ভুল বোঝো না। আমরা খুব শীঘ্রই এই শহর থেকে চলে যাব এবং তাকে নতুন একটি স্কুলে ভর্তি করিয়ে দিব। ততদিন পর্যন্ত তুমি প্লিজ তার খেয়াল রেখো। এরপর ইয়ান ইউনবেওলের অস্থি দেখার জন্য আসে। ছোটবেলার বন্ধুকে হারিয়ে ইয়ান অনেকটা কষ্ট পায়। এছাড়াও সে যে মানুষটাকে ভেবে ইউনবিকে ভালোবেসে ফেলেছে সেটা আসলে সেই মানুষটিই নয়। ইয়ান কি করবে কিছুই বুঝতে পারে না। এরপর আমরা দেখি সংজু সোয়ংয়ের আঙ্কেলের এজেন্সিতে অডিশন দিতে এসেছে। সে নাচ আর গানের দুইটাই অনেক ভালো পারফরমেন্স করে। আর তোমরা তো জানো যারা কেপপ ব্যান্ড সেলিব্রিটি তাদেরকে নাচ এবং গান দুইটাই সমানতালে পারতে হয়। তো জাজরা সবাই তার পারফরমেন্স দেখে ইমপ্রেস হয়ে যায়। স্কুলে এসে সেই ইউনবিকে বলে, আমি অডিশন দিতে গিয়েছিলাম, হয়তো তারা আমাকে সিলেক্ট করে নেবে। আমি চেয়েছিলাম এই সময়টাই তুমি আমার পাশে থাকো, কিন্তু তুমি আমাকে সাপোর্ট করোনি। ক্লাসে ইউনবি অনেক অসুস্থ হয়ে পড়লে সংজু তার কাছে যেতে পারছিল না। সে দেখে ইয়ানও ইউনবেওলকে ইগনোর করছে। মেডিকেল রুমে ইউনবি শুয়েছিল। তখন গংতে সেখানে এসে বলে, আমি অসুস্থ। এই বলে সে বেডে শুয়ে পড়ে আর ইউনবিকে দেখতে থাকে। ইয়ান একটু পরে ইউনবিকে দেখতে ঠিকই মেডিকেল রুমে আসে। ইয়ান জানে না সত্যটা জানার পরেও সে কেন এমনটা করছে। এরপর রাতে গংতে ইউনবিকে ছাদে নিয়ে যায় আর তাকে ইউনবি বলে ডাকলে ইউনবি তাকে ধন্যবাদ জানায়। তখন গংতে বলে, যখন তুমি আমার সাথে থাকবে তখন তোমার যেটা ইচ্ছা হবে সেটাই করবে, যেভাবে থাকতে ইচ্ছা হবে সেভাবেই থাকবে, আমার সামনে তোমার অভিনয় করার প্রয়োজন নেই। ইউনবি এতে অনেকটা ইমোশনাল হয়ে যায়। পরদিন ইয়ানের একটি কম্পিটিশন ছিল, এজন্য সে স্কুল থেকে সেখানে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখন সোয়ং ইয়ানকে ডেকে বলে, একটি মেয়ে ইউনবেওল সেজে নাটক করছে
এতে তোমার খারাপ লাগছে না? আমি ভেবেছিলাম তুমি আমার কথা বুঝতে পারবে। ইয়ান বলে, আমি শুনলাম তুমি তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলে। আমি জানতাম না যে তুমি এতটা নোংরা। এরপর সোয়ং ক্লাসে আসলে ক্লাসের সবাই তাকে বলে, মিস কিলার আমাদের মাঝে এসে গেছে। তারা বলে, তুমি তো এর আগে বললে সেই মেয়েটি তুমি নও, কিন্তু এইবার তো সরাসরি তোমার নাম লিখে কেউ পোস্ট করেছে। এইবার তুমি কি বলবে? সবাই বলতে থাকে, তোমাকে এখানেই আসতে হলো, চলে যাও আমাদের স্কুল থেকে। সংজু এসব জানতে পেরে অবাক হয়ে যায়। সে জানতো না সোয়ং এতটা নোংরা। সোয়ং সংজুকে কিছু বলতে গেলে সংজু তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। গংতে ইউনবিকে ডেকে বলে, এইসব তুমি কেন করছো? সোয়ং খুবই ডেঞ্জারাস একটি মেয়ে। তখন ইউনবি তাকে বলে, আমি এইসব কিছুই করিনি, কিন্তু যা হয়েছে খুব ভালোই হয়েছে। আর সোয়ং আমার কি করতে পারবে? আমি তো ওকে বরবাদ করেই এখান থেকে যাব। সোয়ং এইসবে অনেক রেগে যায় আর ইয়ানকে মেসেজ করে বলে যে আজকে আমি ইউনবির আসল পরিচয় সবার সামনে আনবো, তবে আফসোস তুমি এটা মিস করে ফেলবে। এইদিকে তখন ইয়ানের কম্পিটিশন কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, কিন্তু ইয়ান তার কম্পিটিশন ছেড়ে ছুটে স্কুলের দিকে আসতে থাকে। আর এইদিকে সোয়ং ক্লাসের সবাইকে বলে, ওই পোস্টের মিস কিলার আমি। কিন্তু যেই মেয়েটি পৃথিবীর সবার চোখে মারা গিয়েছে, তোমরা কি এটা জানতে চাইবে না যে তাকে কেমন দেখতে? আর এইদিকে ইয়ান ছুটে আসার সময় তার একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে সে তার কাঁধে অনেকটা আঘাতপ্রাপ্ত হয়। সোয়ং সবাইকে বলে, আমাদের ক্লাসে একজন আছে যাকে দেখতে হুবহু তার মতো। এই বলে সে তাদের সবাইকে ইউনবির ছবি দেখালে ক্লাসের সবাই এটা দেখে অবাক হয়ে যায়। তখন গংতে সোয়ংকে বলে, সোয়ং তুমি কয়দিন হলো স্কুলে এসেছো? তুমি ইউনবেলের ব্যাপারে জানোই বা কি? ইউনবিকে গংতে বলে, ইউনবেল এটা তোমার ফ্যামিলি ম্যাটার, তাই তুমি এটা বলো। ইউনবি তখন সবকিছু বলার জন্য দাঁড়ালে তখনই সেখানে ইয়ান চলে আসে আর বলে, ইউনবেলের স্মৃতি ফিরে আসেনি, তাই সবকিছু আমি বলবো। সোয়ং বলে, তুমি বলার কে? ইয়ান বলে, কারণ এখানে আমার থেকে ভালো ইউনবেলকে আর কেউ চেনে না, সে আমার ছোটবেলার বন্ধু। ইয়ান বলে, ইউনবেল তোমাদের কাউকে একটি কথা বলতে পারেনি। যখন তার 5 বছর বয়স ছিল তখন তার মা তাকে দত্তক নিয়েছিল এবং টংইয়নে ইউনবেলের একটি যমজ বোন ছিল, যার ব্যাপারে লেখা হয়েছে সেটা আসলে ইউনবেলের যমজ বোন ইউনবি, যাকে টর্চার করায় আত্মহত্যা করে নিয়েছে। ক্লাসের সবাই এইসব শুনে শকড হয়ে যায়। সোয়ং বলে, ইউনবি মারা যায়নি, এটাই ইউনবি, ও ইউনবেল হওয়ার নাটক করছে। ইয়ান বলে, তাহলে তোমার জন্য যে মারা গেল সে কে ছিল? আর এটা শুনে সোয়ং নিশ্চুপ হয়ে যায়, কারণ তার কাছে এটার উত্তর নেই। সে জানে না যে কে মারা গিয়েছে। সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। আর এই সব কথা বলার পর ইয়ান ব্যথায় পড়ে গেলে তাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হয়। ডক্টর জানায় তার কাঁধ অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা ঠিক হতে প্রায় 1 বছর সময় লাগবে, তাই সে এখন সুইমিং করতে পারবে না। যা শুনে ইয়ানের বাবা চিন্তিত হয়ে যায়, কারণ এতে ইয়ানের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। ইয়ানের কোচ তাকে অভয় দিয়ে বলে সে ইয়ানকে সুস্থ হতে সাহায্য করবে। পরদিন ইউনবি তার সাথে দেখা করতে আসলে ইয়ান রেগে তাকে চলে যেতে বলে। ইয়ান তার সাথে মিসবিহেভ করলে সে এতে অনেকটা কষ্ট পায়। বসে কান্না করতে থাকলে গংতে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর আমরা দেখি মিনজুন মিস্টার কিমের কাছে তার ভুল স্বীকার করে যে ওই ল্যাপটপগুলো সেই নষ্ট করেছিল। মিনজুন বলে, আমার প্রজেক্ট খুব একটা ভালো হয়নি, আমার থেকে সোয়ং বেশি নাম্বার পেয়ে যেত। আমার মা আমাকে বলেছিল যে কোনোভাবেই যেন সোয়ং আমার থেকে বেশি নাম্বার না পায়, এই জন্যই আমি এই কাজটি করেছিলাম। আসলে মিনজুনের মা তাকে অতিরিক্ত পড়াশোনার চাপ দিত, যার ফলে সে বেশিরভাগ সময় ডিপ্রেশনে ভুগত। মিস্টার কিম তার এইসব কথা শুনে হতবাক হয়ে যায়। আর এই ভুল স্বীকার করার কারণে বাড়িতে আসলে তার মা তাকে থাপ্পড় মেরে বলে, কালই স্কুলে গিয়ে টিচারকে বলবে যে তুমি যা বলেছ সব মিথ্যা, কারণ তাদের কাছে কোনো প্রমাণ নেই। পরদিন স্কুলে মিস্টার কিমের ডেস্কে একটি বই দেখে সে অনেকটা ভয় পেয়ে যায়। সাথে সাথে সে বইটি ডাইরেক্টরের কাছে নিয়ে আসে আর বলে, আপনি কি জানেন এটি কোন বই? এই বইটি 1 বছর আগে যখন সুইন মারা গিয়েছিল তখন তার টেবিলের উপর ছিল। ডাইরেক্টর বলে, এই বই এখানে কি করে এলো? মিস্টার কিম বলে, আমি জানি না কে এইসব করছে,
লুকিয়ে নিয়মিত সুইনের নাম করে আমাকে মেসেজ দিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে সত্যিটা খুব শীঘ্রই সামনে চলে আসবে। তখন আমি আপনাকে বলেছিলাম যে নিজের ভুল স্বীকার করুন আর ক্ষমা চান, কিন্তু আপনি আপনার স্কুলের বদনাম হবে বলে সত্যটা লুকিয়ে গেছেন এবং আমাদেরও মুখ বন্ধ করে দিয়েছেন। পাপের শাস্তি না পাওয়া পর্যন্ত আমাদের এইসব সহ্য করে যেতেই হবে। এই বলে মিস্টার কিম রেগে চলে যায়। এরপর সোয়ং ইউনবিকে বলে, আমি জানতাম না যে ইউনবেউল এখানে এতটা ফেমাস। তবে তুমি তো ইউনবেউল নও। ইউনবি বলে, তুমিও আমার মতো ফেমাস হয়ে গেছো। স্কুলের এমন কেউ নেই যে তোমাকে চেনে না, সবাই তোমাকে কিলার হিসেবে চেনে। সোয়ং বলে, ইয়ান কতদিন এইভাবে তোমাকে সাপোর্ট করবে? আমি জানি খুব শীঘ্রই সে তোমার পরোয়া করা ছেড়ে দিবে, আর তুমি দেখতে থাকো। এভাবেই আমি তোমার সমস্ত বন্ধুদের তোমার থেকে দূরে সরিয়ে দেব। আর সোয়ং এর এই কথাটি তখন সংজু শুনে ফেলে এবং সে বুঝতে পারে যে সোয়ং শুধুমাত্র তাকে ব্যবহার করছে ইউনবেলকে কষ্ট দেওয়ার জন্য। এরপর থেকে সংজু সোয়ংকে অ্যাভয়েড করে ইউনবেলের সাথে থাকতে শুরু করে। তার কাছে সোয়ং এর আঙ্কেলের এজেন্সি থেকে ফর্ম ফিল আপ করে ডিল সাইন করার অফারও চলে আসে। এদিকে মিনজুন আজ সারাদিনে স্কুলে না গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। একদিকে তার মায়ের প্রেসার, আরেকদিকে তার মন মিথ্যা বলার জন্য সায় দিচ্ছে না। রাতে স্কুল শেষে ইউনবি ইয়ানকে দেখতে আসলে ইয়ান বলে, তোমাকে না বলেছি তুমি আমার সামনে আসবে না? তোমার দিকে তাকাতেও আমার ভয় করে। আমি বুঝতে পারি না যে তোমাকে কি নামে ডাকবো। তুমি আমার সাথে নাটক করে একদমই ঠিক করনি। ইউনবি বলে, যদি তুমি আমাকে এতটাই অপছন্দ করো তাহলে কাল সবকিছু ছেড়ে ছুড়ে কেন আমাকে সাহায্য করতে গিয়েছিলে? তোমাকে মিথ্যা বলার জন্য আমারও কষ্ট হচ্ছে। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আমি এখন চলে যাচ্ছি, কিন্তু কাল আমি আবার ওইখানে আসবো। তুমি আমার সাথে দেখা করতে না চাইলেও আমি তোমার সাথে দেখা করতে আসবো। যাই হোক, এইদিকে সোয়ং সংজুকে একটি কফি শপে নিয়ে আসে আর বলে, আমি তো ভেবেছিলাম তুমি আর আমি অনেক ক্লোজ ফ্রেন্ড, তাহলে তুমি কেন আমার সাথে এরকম করছো? সে বলে, তুমি কি সত্যি আমাকে কখনো বন্ধু ভেবেছো, নাকি ইয়নবেলকে বিরক্ত করার জন্য আমাকে ব্যবহার করেছো? সোয়ং বলে, যদি এমনটাই হতো তাহলে কি আমি আমার আঙ্কেলকে বলে তোমার জন্য আলাদাভাবে অডিশনের অ্যারেঞ্জ করে দিতাম? আমার আঙ্কেল তোমাকে সাইন করতে চায়। তুমি বললে আমি এখনই তার সাথে কথা বলছি। সোয়ং তার আঙ্কেলের সাথে কথা বললে সংজু তার থেকে ফোন নিয়ে বলে, আমি আপনাদের সাথে কাজ করব না। এই বলে কল কেটে দিয়ে সে সোয়ংকে বলে, শোন, আমি একজন সেলিব্রিটি অবশ্যই হতে চাই, কিন্তু আমি এতটাও খারাপ নই যে এই জন্য আমি আমার ফ্রেন্ডকে কষ্ট দেব। আমাকে তুই ইউনবেলের থেকে দূরে সরিয়ে দিবি, তাই না? আমি এটা কখনোই হতে দিব না। এই বলে সে রেগে চলে যায়। আর এরপর সোয়ং এর মা ডাইরেক্টরকে বলে ইউনবেলকে স্কুল থেকে বের করে দিতে, কারণ ইউনবেলের জন্যই নাকি তার মেয়ে ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। সোয়ং এর বাবা যেহেতু গত বছর সুইনের কেসের ব্যাপারে সাহায্য করেছিল, এজন্য সে ইউনবেলকে বের করার নোটিশ দিলে মিস্টার কিম এসে তাকে বলে, এইসব কি হচ্ছে? ইউনবেলকে হঠাৎ কেন স্কুল থেকে বের করে দেওয়া হবে? ডাইরেক্টর বলে, সুইনের কেস আবারও মাথা চাড়া দিয়ে উঠলে ইউনবেল আমাদের গলার কাটা হয়ে দাঁড়াবে, কারণ সুইনের কেসের একমাত্র সাক্ষী হলো ইউনবেল, আর এজন্যই আমি তাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মিস সংকে ব্যাপারটা বললে সে বলে, আমার মেয়ের কোনো দোষ ছাড়াই আপনারা তাকে কিভাবে বের করে দিতে পারেন? আপনারা এটা অন্যায় করছেন। আপনাদের দায়িত্বহীনতার কারণে সে ট্রিপে গিয়ে হারিয়ে গিয়েছিল, তাই এখন আমি আপনাদের বিরুদ্ধে কেস করতে যাচ্ছি। এই বলে সে চলে যায়। এরপর ক্লাসের সবার সামনে মিনজুন তার ভুল স্বীকার করে আর সবার থেকে ক্ষমা চায়। সে বলে, আমি অনেক বড় ভীতু। সেই ল্যাপটপগুলো আমি নষ্ট করেছিলাম, আর এর জন্য আমি অনুতপ্ত। সত্যিটা বলতে আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু কাজটি করার পরে আমার একটুও ভালো লাগেনি। এই কষ্টটা আমি কখনোই ভুলব না। মিস্টার কিম সবাইকে বলে, মিনজুন জানতো যে সত্যিটা স্বীকার করলে সে প্রজেক্টে 0 মার্কস পাবে, কিন্তু তারপরও সে তার ভুল স্বীকার করেছে, কারণ মিনজুনের কাছে গ্রেডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো তোমরা সবাই। তাই তোমরা অবশ্যই তাকে বোঝার চেষ্টা করবে। স্কুলে নোটিশ টানানো হয় যে ইউনবেলকে বের করে দেওয়া হবে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। গংতে এই নোটিশ দেখে রেগে ছিঁড়ে ফেলে দেয়, আর সোয়ং তো এতে অনেক খুশি হয়ে যায়। ইউনবি তাকে বলে, আমি আমার ইচ্ছায় এখান থেকে যাব, সেভাবে নয় যেভাবে তুই চাস। পারলে আরো বেশি চেষ্টা করে দেখতে পারিস। বাড়িতে এসে গংতে তার বাবাকে বলে, আমার বন্ধুকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে।
আমার এতে খুবই খারাপ লাগছে। তার বাবা বলে, তোমাকে না বলেছিলাম যে তুমি ইয়নবেলের থেকে দূরে থাকবে। গংতে বলে, আমি আপনার প্রতিটা কথা শুনতে বাধ্য নই। আমার জীবনেও কিছু ভালো লাগা থাকতে পারে, এতটুকু বুঝতে পারলেই হয়তো আপনি বাবা হওয়ার যোগ্য হতেন। এই বলে সে চলে যায়। এদিকে মিনজুন সারাদিন আজ বাড়ি যায়নি। তার মা তাকে মেসেজ করে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলে। মায়ের অমান্য করে সে ক্লাসে তার ভুল স্বীকার করে নিয়েছে, তাই সে বাড়ি যেতে পারছিল না। তখন সে তার বাবাকে মেসেজ করে বলে, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। আমি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। আমার আর কিছুই করার নেই, আমি এত প্রেসার নিতে পারছি না। এই মেসেজ দেখে মিনজুনের বাবা তাড়াতাড়ি ছাদে চলে যায়। গিয়ে দেখে সেখানে মিনজুন বসে আছে। সে তার বাবাকে বলে, ছাদের দরজাটা তালা দেওয়া, এজন্য আমি ছাদে যেতে পারিনি বাবা। তার বাবা তার থেকে জানতে চায় সে এমনটা কেন করতে যাচ্ছিল। মিনজুন বলে, আমি মাকে ঘৃণা করি, কিন্তু আমি তাকে ঘৃণা করতে চাই না। মিনজুনের মা তাকে বলে, ছাদে তুমি কেন গিয়েছিলে? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আমরা সবকিছু তো তোমার জন্যই করি। মিনজুন তার মাকে বলে, আমাকে হারানোর বদলে তুমি কি তোমার লোভকে হারাতে পারবে না মা? ছেলের মুখে এমন কথা শুনে তার মা প্রচুর কান্না করতে থাকে এবং সে তার ভুলটা বুঝতে পারে। পরদিন আমরা দেখি মিস জ্যাং সবসময় সন্দেহজনকভাবে ইয়নবিওলকে ফলো করত। স্কুল ছুটির পর ইয়নবি ইয়ানের সাথে দেখা করতে আসে। ইয়ান তখন পুলের পাশে দাঁড়িয়েছিল। ইয়নবিকে দেখে সে তাকে চলে যেতে বলে। ইয়নবি বলে, তুমি আমাকে ঘৃণা করো তাই না? কারণ আমার জন্যই তোমার কাঁধে ইনজুরি হয়েছে। ইয়ান বলে, এসবের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সে বলে, তাহলে তুমি সুইমিং কেন করছো না? তুমি কি পানিতে ভয় পাও? তুমি কি জানো, যখন আমি সুইসাইড করতে পানিতে ঝাঁপ দিয়েছিলাম তারপর থেকে আমি পানি দেখে ভয় পেতাম। যখন সুইসাইড করার চেষ্টা করেছিলাম আমি অনেক ভয় পেয়েছিলাম, তাড়াতাড়ি পানি থেকে বাইরে বের হতে চাইছিলাম। আর সেই সময়টাই আমি বুঝতে পারি যে আমি বেঁচে থাকতে চাই, কারণ বেঁচে থাকাটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। যখন তোমাকে দেখতাম তখন আমার অনেক ভালো লাগতো। আমি চাই না তুমি এভাবে তোমার জীবনটা বরবাদ করে দাও। এজন্য প্লিজ সব ভুলে আবারও সুইমিং করতে শুরু করো। ইয়ান তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন ইয়নবিকে কেউ মেসেজ করে তাদের স্কুলে ডেকে পাঠায়। বাড়িতে গংতে তার বাবার কিছু ডকুমেন্টসের ভেতরে সুইনের পোস্টমর্টম রিপোর্ট দেখে সেটা চুরি করে নেয়, কারণ এই কেসের জন্যই ইয়নবেলকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। সে এসবের পেছনে সত্যটা জানতে চায়। এদিকে ইয়নবি বাড়ি না গিয়ে আবারও ক্লাসে চলে আসে। তখন মিস জাং হুডি পরা অবস্থায় তার সামনে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার কি সুইনের কথা মনে আছে, যাকে তুমি নিজের বন্ধু বলতে? তুমি কি সেসব ভুলে গেছো যা তুমি তার সাথে করেছো? ইয়নবি তো এইসব কিছুই জানতো না। মিস জাং বলে, যখন সুইন মারা গেল তখন তুমি তাকে একা ছেড়ে দিয়েছিলে। তুমি যদি তাকে একটু সাহায্য করতে তাহলে সে এইভাবে মারা যেত না। আর এরপর তুমি কি করলে? তুমি সত্যটা জেনেও পুলিশকে মিথ্যা বয়ান দিলে, যার ফলে তার খুনিরা এখনো বাইরে ঘুরছে। সে ইয়নবিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, আজকে তুমি বুঝতে পারবে যে একলা থাকলে কেমন লাগে, যখন কেউ তোমার সাহায্য করে না। এই বলে সে ইয়নবিকে ক্লাসে লক করে দিয়ে চলে যায়। ইয়নবি চিৎকার করে সাহায্য চাইতে থাকে। নেটওয়ার্ক না থাকায় সে কোথাও কলও করতে পারে না। তখন মিস্টার কিম এসে তাকে সেখান থেকে বের করে নিয়ে যায়। মিস্টার কিম ইয়ানকে ডেকে তাকে বাড়িতে পৌঁছে দিতে বলে। এদিকে গংতে ইয়নবিকে কলে না পেয়ে তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। ইয়ানকে গংতে বলে, তুমি তো তাকে ঘৃণা করো তাই না? তোমার জন্য ভালো হয় যে তুমি তার থেকে দূরে থাকো আর তাকে কাঁদানো বন্ধ করো। পরদিন ইয়নবি মিস্টার কিমকে বলে, আমি ওই ব্যক্তির মুখ দেখতে পাইনি, সেখানে অন্ধকার ছিল আর তার মুখটাও ঢাকা ছিল। সে বলে, ওই ব্যক্তি আমাকে সুইনের কথা জিজ্ঞেস করছিল এবং সে আমাকে প্রায় মেসেজ করত। কালও আমাকে মেসেজ করে ডেকে নিয়েছিল। তখন মিস্টার কিম সিসিটিভি ফুটেজ চেক করলে সে সেখানে মিস জাংকে দেখে শকড হয়ে যায়। তখনই সেখানে মিস জাং আসলে সে তাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। ক্লাসে ইয়নবি মিস জাংকে দেখে তার উপর তার সন্দেহ হতে থাকে। মিস্টার কিম সুইনের বায়োডাটা চেক করলে সেখানে সে মিস জাং এরও নাম দেখতে পায়, যার মাধ্যমে সে বুঝতে পারে মিস জাং আসলে সুইনের বড় বোন। রাতে মিস্টার কিম মিস জাং এর সাথে একটি বারে আসে। মিস্টার কিম বলে, আমি অনেক ভালো একজন টিচার হতে চেয়েছিলাম, কিন্তু এখন আর আগের মতো আমার আত্মবিশ্বাস নেই।
মিস জাং বলে, এর কারণটা কি? মিস্টার কিম বলে, গত বছরে আমি আমার একটা স্টুডেন্ট হারিয়ে ফেলেছি। আমি তাকে বাঁচাতে পারিনি, এমনকি তার মৃত্যুর পরেও আমি কিছুই করতে পারিনি। যা হয়েছে সেই সব কিছুর জন্য আমি দায়ী ছিলাম, কিন্তু আমি এটার দায়ভার নিতে পারিনি, কারণ আমি একজন ভীতু। তখন আমরা দেখি মিস জাং মিস্টার কিমের এইসব কথা ফোনে রেকর্ড করে নিয়েছিল। আর তখনই মিস্টার কিম তার ফোন ধরে বলে যে আমার কথা এখনো শেষ হয়নি। মিস্টার কিম তো আগে জেনে গিয়েছিল যে মিস জাং সুইনের বড় বোন, এবং সে এখানে তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার জন্যই এসেছে। মিস্টার কিম তখন বলে, আমি জানি তুমি সুইনের বড় বোন, এটাও জানি কাল রাতে তুমি ইউনবেওলকে ক্লাসে লক করে দিয়েছিলে। ক্ষমা চেয়ে এখন আর কিছুই হবে না, তারপরও আমি তোমার থেকে ক্ষমা চাই। তোমার যা করার তুমি আমার সাথে করো, কিন্তু কোনো স্টুডেন্টের ক্ষতি করো না। মিস জাং বলে, তুমি ক্ষমার অযোগ্য, আর তোমার মুখে এইসব কথা মানায় না। তোমার জন্যই আমি আমার বোনকে হারিয়ে ফেলেছি। মিস্টার কিম বলে, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি সবকিছু ঠিক করে দিব, কিন্তু ততদিন পর্যন্ত তোমাকে আমার উপর ভরসা করতে হবে। এই বলে সে তাকে তার ফোনটা দিয়ে দেয়। এরপর স্কুলে ইউনবি মিস জাংকে বলে যে আমাকে রোজ মেসেজ করে সেটা আপনিই, তাই না? আর যে আমাকে কাল রাতে ক্লাসে লক করে দিয়েছিল সেটাও আপনি করেছিলেন, কিন্তু এসব করার কারণটা কি? মিস জাং বলে, কারণ সুইন আমার ছোট বোন ছিল। তুমি কি সবকিছু ভুলে গেছো? তুমি আর সুইন বেস্ট ফ্রেন্ড ছিলে। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সুইন আর ইউনবেওল বেস্ট ফ্রেন্ড ছিল। সুইন তাদের ক্লাসের কিছু মেয়ের দ্বারা নিয়মিত বুলি হতো। ইউনবেওল এসব দেখেও তাকে কোনো ধরনের সাহায্য করতো না, সব সময় সে এসব দেখেও চুপ থাকতো। একদিন মিস্টার কিম ক্লাস করার সময় সুইনকে ঘুমিয়ে থাকতে দেখে তাকে ডাকতে শুরু করলে একটি মেয়ে মিস্টার কিমকে ক্লাস চালিয়ে যেতে বলছিল, না হলে পরীক্ষার আগে চ্যাপ্টার শেষ হবে না। মিস্টার কিম আর সেদিন সুইনকে ডাকেনি। সুইনের শরীর অনেক বেশি খারাপ ছিল। ইউনবেওলও তাকে এইভাবে ঘুমাতে থাকতে দেখে তার কাছে আসেনি। স্কুল শেষে সে সবার মতো চুপচাপ চলে গিয়েছিল, আর সুইন সেই ক্লাসের মধ্যেই মরে পড়েছিল। মিস জাং তখন বলে, এভাবেই তার মৃত্যু হয়েছিল। মৃত্যুর কারণ ছিল মেনিনজাইটিস। মৃত্যুর সময় ছিল মিস্টার কিমের শেষ ক্লাসের সময় বিকেল 4টায়, কিন্তু লাশকে খুঁজে পাওয়া যায় রাত 8টায়। যদি কেউ আমার বোনের একটু খেয়াল রাখতো, যদি তাকে জিজ্ঞেস করতো যে সে ঠিক আছে কিনা, যদি তাকে সময় মতো হসপিটালে নিয়ে যাওয়া হতো, তাহলে সে এইভাবে মারা যেত না। মিস জাং কান্না করে বলে, তার মৃত্যুতে আফসোস না করে তোমরা সবাই সত্যটা বলা থেকে পালিয়ে গিয়েছিলে। আমার বোন স্কুল টাইমে মারা গেছে, যার পুরো দায়ভার স্কুলের, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে আমাদের ভুয়া রিপোর্ট দেখিয়ে বলা হলো যে সুইন নাকি স্কুল শেষে মারা গিয়েছে। যদি তোমরা সত্যটা বলতে, তাহলে আমরা অবশ্যই এর বিচার পেতাম। আমি এই কারণে কোনোদিনই তোমাকে ক্ষমা করব না। আর এরপর স্কুলের ওয়েবসাইটে মিস্টার কিম সুইনের পুরো ঘটনা লিখে পাবলিক করে দেয়, এবং সাথে সাথে এটা ভাইরাল হয়ে যায়, যার কারণে এই কেস আবার ওপেন করা হয়। তখন ডাইরেক্টর সোয়ং-এর বাবার থেকে আবারও এই কেসের জন্য সাহায্য চায়। সোয়ং-এর বাবা বলে সে সাহায্য করবে, তবে ইউনবেওলকে স্কুল থেকে বের করে দিতে হবে। ডাইরেক্টর বলে যে আপনার কাজ হয়ে যাবে। মিডিয়া এই বিষয়টা নিয়ে কভার করতে শুরু করে। পরদিন গংতে রেডি হয়ে তার মায়ের বিয়েতে আসে। তার মা একজন সেলিব্রিটি ছিল, আর আজ তার মায়ের 3 নম্বর বিয়ে হতে যাচ্ছে। গংতে এইসব দেখে অনেকটা কষ্ট পায়। তার বাবাকে তার মায়ের বিয়ের ছবি পাঠালে সেটা দেখে অনেক রেগে যায়। তার বাবা বলে, তুমি এইসব আমাকে রাগানোর জন্য করছো। আমার জীবনের সব ঝামেলার একমাত্র কারণ হলে তুমি। তোমার বন্ধুকে কালই আমি স্কুল থেকে বের করে দিব, আর এরপর তুমিও বাড়ি থেকে বেরিয়ে যেও। গংতে বলে, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমার ভুলের শাস্তি আমার বন্ধুকে দেওয়ার কথা কল্পনাও করো না। হঠাৎ এমন কি হয়ে গেল যে 1 বছর আগে মারা যাওয়া সুইনের মৃত্যুর একমাত্র সাক্ষী ইউনবেওলকে আপনি এইভাবে বের করে দিচ্ছেন? আমাকে রাগালে কিন্তু আপনার জন্য এটা ভালো হবে না। এই বলে সে চলে যায়। মন খারাপ করে সে ইউনবির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। ইউনবি বলে, এখানে কি করছো? গংতে বলে, কিছুই করছি না, আমি তো এখান দিয়ে বাড়িতে যাচ্ছিলাম। তখন হঠাৎ গংতে ইউনবিকে বলে, আমি তোমাকে পছন্দ করি ইউনবি। ইউনবি তাকে সরি বলে এবং বলে, তোমার জন্য আমার এরকম কোনো ফিলিংস নেই, আমি তোমাকে শুধুই আমার বন্ধু ভাবি। গংতে বলে,
তবুও আমি তোমাকে ভালোবাসি। ইয়নবি চলে যেতে ধরলে গংতে তার হাত ধরে টেনে তাকে জড়িয়ে ধরে বলে, আজকের দিনে আমি একা থাকতে চাই, আর তুমি তো জানোই আমার সব কথা মিথ্যা। ইয়নবি তখন আর কিছুই বলতে পারে না। এরপর দিন কেউ দরজায় কড়া নাড়লে মিস সং দরজা খুলে দেখে সেখানে আসল ইয়নবেল দাঁড়িয়ে আছে। ইয়নবেল তাকে বলে, আমি ফিরে এসেছি মা। মিস সং তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর তখনই সেখানে ইয়নবি এসেও তাকে দেখতে পায়। এরপর ইয়নবি তার থেকে জানতে চায় সে এতদিন কোথায় ছিল আর সে এইসব কেন করছে। ইয়নবেল বলে, আমি ছোটবেলায় যে অনাথ আশ্রমে ছিলাম এতদিন সেখানেই ছিলাম। টংইয়নে যখন স্কুল ট্রিপে গিয়েছিলাম তখন জানতে পারলাম যে ইয়নবি অনেক কষ্টে জীবনযাপন করছে। আমার মনে হয়েছিল আমি এভাবেই সবকিছু ঠিক করতে পারবো। এরপর আমরা স্কুল ট্রিপের দিনের ফ্ল্যাশব্যাকে চলে যাই। সেদিন কফি শপের বাইরে ইয়নবেল ইয়নবিকে দেখে তাকে ফলো করেছিল এবং সে দেখতে পেয়েছিল যে সোয়ং তার বোনকে বুলি করছে। ইয়নবেল সেদিন চেয়েও তার বোনকে সাহায্য করতে পারেনি। এরপর ইয়নবেল দেখে তার বোন ইয়নবি একটি ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। ইয়নবেলও তখন পানিতে ঝাঁপ দিয়ে তার বোনকে বাঁচিয়েছিল। ইয়নবেল তখন হসপিটালে এসে জানতে পারে যে ইয়নবি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আর এর জন্য ইয়নবেল তখন সিদ্ধান্ত নেয় যে ইয়নবিকে সে তার জায়গায় পাঠাবে। তাই তার মায়ের দেওয়া রুমালটা সেই ইয়নবিকে দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। ইয়নবেল বলে, যদি আমি সুইনকে সাহায্য করতাম তাহলে সে এইভাবে মারা যেত না। তখন আমি দেখতে পেলাম আমার বোনের সাথেও এই একই ঘটনা ঘটছে। সুইন সবসময় আমার পিছু করে, তার জন্য আমি নিজেকে বারবার দায়ী করছিলাম। তার আত্মা কোনোভাবেই আমার পিছু ছাড়ে না। আর হয়তো আমি সব কিছুর থেকে দূরে থাকতে চেয়েছিলাম, তাই আমি এইসব করেছি। ইয়নবেল বলে, স্কুলের ওয়েবসাইটে ওই বিষয়টা নিয়ে পোস্ট দেখলাম। তখন আমার মনে হলো যে আমার সমস্যাটা সমাধান করা উচিত। এরপর তারা দুই বোন একসাথে অনেক গল্প করে। আর ইয়নবেল বলে, কাল তোমার জায়গায় আমি স্কুলে যাব, কারণ আমাকে কিছু জিনিস ঠিক করতে হবে। পরদিন আসল ইয়নবেল স্কুলে চলে আসে এবং তার ফ্রেন্ডদেরকে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। ক্লাসের সবাই বলতে থাকে ইয়নবেলের ট্রান্সফার হতে যাচ্ছে। তখন সোয়ন সবার উদ্দেশ্যে বলে যে ইয়নবেলকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। আজকে স্কুলে ইয়নবেলের শেষ দিন, তাই তার জন্য আমি একটি গিফট নিয়ে এসেছি। তখন ইয়নবেলও সেখানে চলে আসে। সোয়ং তখন বলে, টংইয়ন স্কুলে যে মেয়েটি আত্মহত্যা করেছিল সেই ইয়নবি এখনো জীবিত। আর এই ইয়নবেলই হলো ইয়নবি। সে ইয়নবেল না, সে শুধু ইয়নবেল হওয়ার নাটক করছে। এখন সোয়ং তো এটা জানে না যে আজকে এখানে সত্যি সত্যি ইয়নবেল এসেছে। তখন ইয়নবেল বলে, তোর দুইটা কথাই ভুল। প্রথম কথা হলো আমি স্কুল থেকে কোথাও যাচ্ছি না, আর দ্বিতীয়ত আমি ইয়নবেল। সোয়ং বলে, তুই যে ইয়নবেল এটার প্রমাণ কি? ইয়নবেল বলে, সেটা দিয়ে তুই কি করবি? তোর কাছে কি প্রমাণ আছে যে তুই সোয়ং? সোয়ং বলে, কিন্তু আমার কাছে প্রমাণ আছে যে তুই ইয়নবেল নস। এটা তোর আর ইয়নবেলের হাতের লেখার কম্পারিজন রিপোর্ট, যেখানে স্পষ্ট যে তুই ইয়নবি। এটা পর্যাপ্ত না হলে তোর ফিঙ্গারপ্রিন্টটাও চেক করাতে পারি। ইয়নবেল বলে, হাতের লেখা তোকে আমি এখনই দেখাতে পারি, আর ফিঙ্গারপ্রিন্টও এখনো দিতে পারি, কারণ এখন আমার সবকিছু মনে পড়ে গেছে। এখন আমি বলবো, তুই শুনবি। তুই আমার বোনের সাথে এমনটা কেন করেছিস? এই বলে সে তাকে ধাক্কা দেয় আর বলে, তুই প্রত্যেক দিন তাকে গালি দিয়েছিস, তার উপর ময়লা আবর্জনা ফেলেছিস, তার উপর মিথ্যা দোষারোপ করে তাকে স্কুল থেকে বের করে দিয়েছিস, আর তোর জন্যই সে মারা গেছে। তবুও তার জন্য তোর একটু আফসোস নেই, হারামি কুত্তি কোথাকার। তখন সোয়ং তাকে মারতে গেলে ইয়নবেল উল্টে তাকে মারতে যায়, কিন্তু সে থেমে গিয়ে বলে, তোকে মারলে আমার হাতই নোংরা হয়ে যাবে, তুই এতটা নোংরা মানুষ যে। তখন গংতে এসেও এইসব দেখতে পায়। এরপর ইয়নবেল ডাইরেক্টরের কাছে এসে বলে, আমি কোথাও ট্রান্সফার হচ্ছি না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ডাইরেক্টর বলে, তুমি কি আমাদের মজা নিচ্ছ? সে বলে, আপনারা চাইলে আবারও শুনানি করতে পারেন, কিন্তু আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। এটা করলে আপনাদের জন্য ভালো হবে না। ডাইরেক্টর তখন কি করবে কিছুই বুঝতে পারে না। এরপর ওয়েবসাইটের সেই পোস্টের জন্য মিস জাংকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, কারণ স্কুল কর্তৃপক্ষ এটা জেনে গিয়েছিল যে সে সুইনের বড় বোন। মিস্টার কিমকে বলে, সেই পোস্ট যেই করে থাকুক না কেন সেটা আমি করিনি।
মিস্টার কিম বলে, আমি জানি, কারণ ওই পোস্টটা আমি করেছিলাম। মিস জাং এইটা শুনে অবাক হয়ে যায়। মিস্টার কিম বলে, আমি সবাইকে বলে দিব যে ওই পোস্ট আমি করেছি, এতে হয়তো তোমাকে তারা স্কুল থেকে বের করবে না। মিস জাং বলে, এর দরকার নেই, কারণ তারা আমাকে স্কুল থেকে বের করে দিচ্ছে কারণ আমি সুইনের বড় বোন বলে। এতটা সাহায্য করার জন্য ধন্যবাদ। এই বলে সে চলে যায়। এরপর গংতে ইউনবিওলকে ভালোভাবে দেখছিল, কারণ আজকে ইউনবিওলের আচরণ আগের মতো রুড আর দেমাগি হয়ে গেছে। আর ইউনবি তো ছিল খুবই শান্ত আর নরম স্বভাবের। গংতে তাকে দেখে কিছুই বুঝতে পারছিল না। সে তাকে ডেকে ছাদে যেতে বলে, কিন্তু ইউনবিওল তো কিছুতেই আসে না। গংতে তাকে গিয়ে বলে, তুমি এত অ্যাটিটিউড কেন দেখাচ্ছ? এটা তোমাকে একদমই মানায় না। ইউনবিওল তখন তার মাথায় মেরে বলে, আমার হাতে মরতে চাস নাকি? গংতে তখন ভালোভাবে দেখে বলে, তুমি একদম আগের মতো বিহেভ করছো। ইউনবিওল বলে, আমি ইউনবিওল, সত্যিকারের ইউনবিওল। গংতে তখন জানতে চায় ইউনবি কোথায়। ইউনবিওল বলে সে টংইয়ন চলে গেছে। আর এটা শুনেই গংতে দৌড়ে ইউনবিওলদের বাড়ির সামনে চলে আসে। আর এদিকে ইউনবি মিস সং এর সাথে টংইয়ন যাচ্ছিল। মিস সং তাকে বলে, তুমি এখানে কিছুদিন থেকেই আমাদের কাছে সিউলে চলে আসবে। আমরা তিনজন একটি ফ্যামিলির মতো থাকবো। মিস সং কিছুতেই ইউনবিকে একা ছাড়তে চাইছিল না। ইউনবি তাকে বলে, আমি এখানে কিছুদিন থেকেই চলে আসব। আশ্রমে আসলে বাচ্চারা তাকে দেখে কান্না করতে থাকে। ইউনবি বাচ্চাদেরকে অনেক ভালোবাসতো। তখন আমরা দেখতে পাই গংতেও এখানে তার পিছু পিছু চলে এসেছে। সে বলে, তুমি বায়না বলে এভাবে কিভাবে চলে আসতে পারো? ইউনবি বলে, আমি এখানে সব সময়ের জন্য আসিনি। গংতে বলে, সব সময়ের জন্য আসলে আমি তোমাকে তুলে নিয়ে যেতাম। এরপর গংতে ইউনবির সাথেই কিছুদিন এই আশ্রমে থাকতে শুরু করে। আর এইদিকে ইউনবিওল ইয়ানকে ডেকে বলে দেয় যে সে ফিরে এসেছে। ইয়ান এই সব শুনে অনেক অবাক হয়ে যায়। পরদিন স্কুলে ইয়ান ইউনবিওলকে ইউনবির ব্যাপারে জিজ্ঞেস করে যে সে এখন কোথায় আছে। ইউনবিওল বলে, ইউনবি এখন টংইয়নে আছে। আমরা এখনো জানি না সে এখানে ফিরে আসবে কিনা। যদি তার এখানকার পিছুটান থাকে তাহলে অবশ্যই সে এখানে চলে আসবে। আর তাদের এইসব কথা সোয়ং শুনে বলে, এজন্য তো বলি যে ভীতুটার মধ্যে এত সাহস কোথা থেকে আসলো। সে ইয়ানকে বলে, বেচারা ইয়ান, এখন তুমি কি করবে? ইউনবি তো টংইয়ন চলে গেছে। তখন সোয়ং বলে, তুমি কি জানো ইউনবিওল, ইয়ান তার কম্পিটিশন ছেড়ে ছুটে এসেছিল স্কুলের দিকে ইউনবিকে বাঁচাতে। আর তখনই তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইয়ান সেদিন ইউনবিকে বাঁচানোর জন্য সবকিছু ছেড়ে চলে এসেছিল। সে আগে থেকেই জানতো যে সে ইউনবিওল না ইউনবি, কিন্তু তারপরও সে ইউনবির জন্য ফিরে এসেছিল। আর ইউনবিওল এইসব শুনে বুঝতে পারে যে ইয়ান আসলে ইউনবিকে ভালোবেসে ফেলেছে। ইউনবিওল তখন সোয়ং এর কলার চেপে ধরে বলে, একে তো আমার বোনকে এত নির্যাতন করেছিস, আর এখন আমার বন্ধুকে মাঝখানে টেনে এনে আমাকে টর্চার করার চেষ্টা করছিস। তোর এই গুন্ডামি অন্য কোথাও গিয়ে দেখাবি। এখানে থাকতে হলে নিজের সীমার মধ্যে থাকবি। এই বলে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ইউনবিওল ইয়ানকে বলে, সোয়ং এর কথায় আমি কিছুই মনে করিনি। আমি জানি সে আমাকে রাগানোর জন্য ওসব বলছিল। তখন ইউনবিওল বলে, গংতের কি হয়েছে কিছু জানো? তাকে বললাম যে ইউনবি টংইয়নে চলে গেছে। এটা শুনে সে দৌড়ে সেখানে চলে গেল। এই শুনে ইয়ানের কিছুটা মন খারাপ হয়। গংতে পরদিন ইউনবির ওখান থেকে চলে আসে আর তাকে বলে, তুমি অবশ্যই ফিরে আসবে, তোমাকে আসতেই হবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এদিকে ইয়ান সব সময় শুধু ইউনবির কথাই ভাবতো। সে বুঝতে পারে না যে তার এখন কি করা উচিত। আর এদিকে ইউনবিও ইয়ানের কথা ভাবে। এরপর হঠাৎ মিস্টার কিম রিজাইন দিয়ে দেয়। ডাইরেক্টর তাকে বলে, তুমি পাগলামি কেন করছো? সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, না তুমি তাকে মরতে দিয়েছো আর না আমি কোনো ভুল করেছি। তখন আমি যা করেছি স্কুল আর আমার স্টুডেন্টদের জন্য করেছি। মিস্টার কিম বলে, আপনি সত্যটা সামনে না এনে সত্যটা লুকিয়ে গেছেন। আমি এই অপরাধবোধ নিয়ে এখানে চাকরি করতে পারবো না। সুইনের মাত্র 15 বছর বয়স ছিল। তার মৃত্যুর জন্য আমরাই দায়ী। দেরি হওয়ার আগেই সত্যটা স্বীকার করে নিন। এরপর ইয়ান গংতের কাছে এসে বলে, আমি শুনলাম তুমি টংইয়নে ইউনবির কাছে গিয়েছিলে। গংতে বলে, তো তোমার কি এজন্য জ্বলছে? ইয়ান বলে, আমি শুধু জানতে চাইছিলাম যে সে ঠিক আছে কিনা। যা শুনে গংতে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে ইয়ানও হয়তো ইউনবিকে পছন্দ করে।
এদিকে সোয়ং তার টং ইউনের বান্ধবীদের কল করে বলে ইউনবির অনাথ আশ্রমে গিয়ে তাকে শায়েস্তা করতে, কারণ সে এখন টং ইউনে আছে। আর তার এই সব কথা শুনে ইউনবেওল তার ফোন ফেলে দিয়ে পা দিয়ে সেটা ভেঙে ফেলে। ইউনবেওল বলে, তোর জিনিসের উপর পা রেখেছি, এতে তোর খারাপ লাগছে তাই না? সোয়ং বলে, মনে হচ্ছে তোকে এখনই মেরে ফেলি। ইউনবেওল বলে, আমারও এমনই লেগেছিল যখন তুই আমার বোনকে নির্যাতন করেছিস। আমি তোকে বরবাদ করে দিব সোয়ং। সোয়ং এতে প্রচুর রেগে কান্না করতে থাকে। এরপর গংতে ইউনবেওলকে ডেকে পাঠায় আর তাকে বলে, সুইনের কেসের ব্যাপারে তুমি কতটুকু জানো? তুমি কি জানো ডাইরেক্টর এখানে কতটুকু ইনভলভ আছে? ইউনবেওল বলে, পুলিশ সুইনের লাশ দেখে বলেছিল যে তার মৃত্যু ক্লাস চলাকালীন 3টা থেকে 4টার মধ্যে হয়েছিল, কিন্তু যখন অফিসিয়াল পোস্টমর্টম রিপোর্ট আসলো তখন রিপোর্টে লেখা ছিল তার 7টার পর স্কুল শেষে মৃত্যু হয়েছিল। কিন্তু তুমি এইসব জেনে কি করবে? তখন গংতের ওই আসল পোস্টমর্টম রিপোর্টের কথা মনে পড়ে যায় আর বুঝতে পারে তার বাবাই এই সব কিছু করেছে। রাতে গংতে তার বাবাকে সেই আসল পোস্টমর্টম রিপোর্টের ছবি দেখায়, যা দেখে তার বাবা রেগে যায় আর বলে, এখন তুই তোর নিজের বাবাকে ব্ল্যাকমেল করবি? তোর জন্য আমি কি না করেছি, এই সব দেখিয়ে তুই আমার থেকে কি পেতে চাস? গংতে বলে, আমি জানি না, আমার মনে হয় যে আমি খুশি থাকব যখন তুমি আমার জীবন থেকে সব সময়ের জন্য চলে যাবে, কিন্তু তারপরও আমি কিছুই করতে পারছি না। পুলিশকে এটা অনেকবার দিতে চেয়েছি কিন্তু আমি পারিনি। আমার দ্বারা এটা কেন হচ্ছে না? আমি কেন পারিনি বাবা? তুমি কি এটার কারণ বলতে পারবে? তার বাবা এই কথা শুনে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার ছেলে তাকে কতটা ভালোবাসে। গংতের ছবিটা রেখে চলে যায় আর তার বাবাকে বলে, এখন সিদ্ধান্ত তোমার, তুমি যেটা করবে আমি সেটাই মেনে নিব। গংতের বাবা তখন তার ভুল বুঝতে পারে এবং সে ঠিক করে সে পুলিশকে সব জানিয়ে দিবে। পরদিন গংতে দেখে পুলিশ এসে তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। গংতে তার বাবার এই কাজে অবাক হয়ে যায় আর সে অনেকটা কষ্ট পায়, কারণ পৃথিবীতে তার বাবা ছাড়া তার আর কেউ ছিল না। আর এই ব্যাপারটা তখন ইয়ান লক্ষ্য করে, কিন্তু সে বুঝতে পারে না গংতের কেন এত খারাপ লাগছে। ডাইরেক্টর পুলিশের কাছে এসে সমস্ত দোষ তার নিজের কাঁধে নিয়ে নেয় এবং বলে সে মিথ্যা পোস্টমর্টম রিপোর্ট দেখিয়েছিল। পুলিশ তখন বলে, মিস্টার কিম সত্যটা জেনেও চুপ ছিল, এজন্য তারও শাস্তি হবে। সে বলে, মিস্টার কিম কখনো চুপ ছিল না, আমি সব সময় নিজের পাওয়ার ব্যবহার করে তাকে থামিয়ে দিতাম, তাই এতে তার কোনো দোষ নেই। এরপর ইউনবেওল আর ইয়ান বসে কফি খাচ্ছিল। তখন ইয়ান বলে, ইউনবি অনেক লাকি, কারণ সে তোমার মতো একজন ভালো বোন পেয়েছে। ইউনবেওল তখন বলে, ইউনবি আমার মতো নয়, তুমি হয়তো জানো না, সে একটি মেয়েকে বুলি থেকে বাঁচিয়েছিল আর এরপর তাকেই বুলি করা হয়। যেখানে আমি আমার ফ্রেন্ডকে বুলি হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম, তাকে ইগনোর করেছিলাম, এই হিসেবে সে আমার থেকে অনেক ভালো একটি মেয়ে। এরপর ইউনবি সিউলে ফিরে আসে আর ইয়ানের ট্রেনিং সেন্টারে আসে তার জন্য একটি পার্সেল দিতে। আর তখনই সেখানে ইয়ান চলে আসে আর ইয়ান তার চোখ দেখেই বুঝতে পারে যে এটা ইউনবি। তারা দুজন কথা বলার জন্য আসে। ইয়ান দেখে ইউনবি তার দেওয়া গোল্ড মেডেলটা তাকে ফিরিয়ে দিয়েছে। ইউনবি বলে, এটা যার কাছে থাকার কথা তাকেই দিও, কারণ তুমি তাকে কথা দিয়েছিলে। ফেরার পথে সে নিউজে দেখতে পায় ডাইরেক্টর তার ভুল স্বীকার করে নিয়েছে। সাথে সাথে সে গংতেকে কল করে, কারণ সে জানতো গংতের ডাইরেক্টরের ছেলে। এদিকে গংতের প্রচুর অসুস্থ ছিল। কল রিসিভ করে সে অজ্ঞান হয়ে যায়। ইউনবি তখন তাকে হসপিটালে নিয়ে আসে। ঘুমের ঘোরে সে তার মাকে ডাকতে থাকে। এই দেখে ইউনবি তার মায়ের কাছে মেসেজ করে দেয়। রাতে গংতের মা তাকে দেখতে হসপিটালে চলে আসে। ইউনবি তাকে বলে সে গংতের বন্ধু, তার ক্লাসে পড়ে। গংতের মা তাকে ধন্যবাদ জানায় গংতের পাশে থাকার জন্য। গংতের জন্য একটি গিফট রেখে সে চলে যায়। গংতের জ্ঞান ফিরলে ইউনবি তাকে বলে, এতটা অসুস্থ হওয়ার পরেও কাউকে কিছু জানালে না কেন? একটা কল তো করতেই পারতে। গংতে বলে, তোমার কখনোই আমার জন্য ফিলিংস হবে না, তাই প্লিজ এইসব করো না। ইউনবি বলে, তো আমি কি চলে যাব? গংতে বলে, আমি মজা করছিলাম। এরপর আমরা দেখি ইউনবেওল মিস জাং এর বাড়িতে এসেছে। তখন সে সুইনের রুমে
তাদের দুজনের ছবি দেখতে পায়। মিস জাং বলে, সোয়েন তার ডায়েরিতে তোমাকে নিয়ে অনেক কিছু লিখেছে। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তার কাছে সবচেয়ে দামি মুহূর্ত ছিল। এতটাই সে তোমাকে ভালোবাসতো। সে সোয়েনের একটি ভয়েস রেকর্ডিং শুনতে পায়, যেখানে সোয়েন বলে, ইয়নবেওল, তুমি আমাকে ইগনোর করো, এজন্য আমি তোমার উপরে রেগে নেই। তুমি সবসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিলে আর সবসময় বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবে। এই সব শুনে ইয়নবেওল প্রচুর কান্না করতে থাকে। সে যদি ওই সময়ে সোয়েনের পাশে থাকতো তাহলে হয়তো সে এইভাবে মারা যেত না। ইয়নবেওল তখন চিৎকার করে কান্না করতে থাকে। এরপর গংতে ইয়নবিকে কল করে একসাথে খাবার খেতে যেতে যায়। তারা খাবার খেয়ে সারাদিন ঘুরে রাতে গংতে তাকে বাড়িতে পৌঁছে দিতে আসে। এদিকে আমরা দেখি ইয়ানও দৌড়ে ইয়নবির কাছে আসছে। গংতে ইয়নবিকে বলে, তোমার সাথে সময় কাটালে সময় কখন কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। এই বলে সে হঠাৎ তার গালে একটা কিস করে বসে, আর এতে ইয়নবি চমকে যায়। আর ইয়ান দূর থেকে এটা দেখে অনেকটা কষ্ট পায়। অর্থাৎ ইয়ান তার ফিলিংস শেয়ার করার জন্যই এখানে এসেছিল। ইয়নবি তাকে বলে, তুমি এটা কি করলে? গংতে ইমপ্রেস হয়ে তাকে বলে, আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না, তুমি চাইলে আমাকে মারতে পারো। আর এরপর যে যার মতো চলে যায়। পরদিন ইয়ান গংতেকে ডেকে বলে, দেরি হওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এখনো পর্যন্ত আমি কনফিউজ ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি কেমন ফিল করছি, তাই আমি তোমাকে উত্তর দিতে পারিনি। আমি ইয়নবিকে ঘৃণা করি না, আমি তার উপর রেগেছিলাম। তাকে ঘৃণা করি এজন্য নয়, বরং আমি তাকে ভালোবেসে ফেলেছি। গংতে এইটা শুনে অনেক রেগে যায়। ইয়ান বলে, তুমি এটা নিয়ে কি ভাবো এতে আমার কিছুই যায় আসে না। গংতে বলে, তো দেখা যাক কে জিতে। ইয়ান বলে, আমিই জিতবো। এরপর দেখতে পাই স্কুলে সবাই সোয়ংকে বুলি করছে। সে তাদের পাশে গিয়ে বসলে একটি মেয়ে বলে, আমি ভেবেছি আমি স্কুলের মধ্যে সবচেয়ে বড় বেহায়া, কারণ আমি কাউকে পাত্তা দিই না, কারো কথা শুনি না। কিন্তু এখন দেখছি আমি ভুল, তুমি তো আমার থেকেও 2 কদম এগিয়ে আছো। তখন মেয়েটির বয়ফ্রেন্ড বলে, তুমি বেপরোয়া হতে পারো, কিন্তু সে নয়, কারণ সে তো একজন ক্রিমিনাল। আর এখন সোয়ং বুঝতে পারে কাউকে বুলি করলে কেমন লাগে, কিন্তু সে এখান থেকে শিক্ষা গ্রহণ না করে ইয়নবেওলকে বলে, তোদের কি মনে হয় আমি তোদেরকে এইভাবে ছেড়ে দিব? ইয়নবেওল বলে, তোর যা ইচ্ছা করতে পারিস, আমি জানি তুই ভেতর থেকে খুবই দুর্বল, এজন্যই তুই এইসব করিস, নিজেকে স্ট্রং দেখার জন্য। এরপর ইয়নজুন ক্লাসের সবাইকে বলে, আমাদের ক্লাস টিচার মিস্টার কিম স্কুল ছেড়ে চলে যাচ্ছে। যা শুনে সবাই হতবাক হয়ে যায়। গংতে মিস্টার কিমকে ডেকে বলে, আপনাকে কি আমার বাবা স্কুল থেকে বের করে দিচ্ছে? মিস্টার কিম বলে, আমি নিজ ইচ্ছাতেই চলে যাচ্ছি। মিস্টার কিম বলে, ছোটবেলায় একজন মহান টিচার আমার জীবন পাল্টে দিয়েছিল। তখন থেকে আমার স্বপ্ন ছিল বড় হয়ে আমি তার মতো একজন ভালো টিচার হব। গংতে, তুমি কি জানো সেই টিচার কে ছিল? সেটা ছিল তোমার বাবা। যা শুনে গংতে অবাক হয়ে যায়। তারা দুজন ফ্রেন্ডের মতো ছিল। মিস্টার কিম তাকে বলে, আমাকে মিস করলে কল করে নিও। এরপর রাস্তায় ইয়ানের বাবা গংতেকে দেখে বলে, তুমিও ইয়ানের স্কুলে পড়ো, তুমি কি তার বন্ধু? গংতে হ্যাঁ বলে চলে যাচ্ছিল। তখন সে তাকে জোর করে খাবার খাওয়াতে নিয়ে আসে। খাবার খেয়ে চলে যাওয়ার সময় ইয়ানের হঠাৎ মনে হয় যে সে ডাইরেক্টরের ছেলে হতে পারে। এজন্য তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ইয়ানের তার জন্য চিন্তা হচ্ছিল। গংতে তার বাবাকে অনেক মিস করত। এরপর আমরা দেখি সোয়ং তার ফোনটা ঠিক করার জন্য আসে। লোকটি তাকে বলে, সব ডাটা হয়তো সে ফিরিয়ে আনতে পারবে না। আর তখনই সোয়ংয়ের মনে পড়ে যায় যে একবার সে ইয়নবির নোট ভিডিও করেছিল। এটা মনে পড়তেই লোকটিকে বলে, যাই হয়ে যাক না কেন তার সমস্ত ডাটা ফেরত চাই। আর এরপর লোকটি তার ফোনের 70% ডেটা ফিরিয়ে আনতে পারে। এরপর ইয়নবিকে মিস সং বলে, আমি তোমার জন্য নতুন স্কুল সিলেক্ট করে ফেলেছি। যা শুনে ইয়নবি অনেক খুশি হয়ে যায়। ইয়নবেওলকে বলে, আমার সাথে বেড শেয়ার করতে তুমি বিরক্ত হও না তো? ইয়নবেওল বলে, একদমই না, তোমার সাথে আমার অনেক কিছু করার ইচ্ছা ছিল, তার মধ্যে একটি হলো বিছানায় একসাথে শুয়ে কথা বলা। ইয়নবি তখন তাকে বলে, মা আমার জন্য নতুন স্কুল সিলেক্ট করেছে, তোমার স্কুলে আর যাওয়া হবে না,
তবে আমি সবার কাছে ক্ষমা চাইতে চাই, কারণ আমি এতদিন তাদের মিথ্যা বলে এসেছি। এজন্য পরদিন ইয়নবি স্কুলে যেতে চায়। পরদিন মিস্টার কিম তাদের শেষ ক্লাসটা করায়। সবার মিস্টার কিমের জন্য অনেক মন খারাপ হয়। তারা সবাই মিস্টার কিমের গাড়ির গ্লাসে অনেক চিরকুট রেখে দেয়। মিস্টার কিম এটা দেখে ইমোশনাল হয়ে যায়, কারণ তার স্টুডেন্টরা তাকে অনেক ভালোবাসে। তারা সবাই বলতে থাকে, আমরা আপনাকে মিস করব স্যার। এরপর আমরা দেখি ইয়ান ইয়নবিলকে বলে, আমরা এখন বড় হয়ে গেছি, আর এখন কিছুই আর আগের মতো নেই, তাই না? ইয়ান বলে, আজকে আমি 10 বছর আগের আমার ক্রাশকে বিদায় জানানোর জন্য এখানে এসেছি। ইয়নবেওল বলে, আমি কখনোই ভাবিনি যে তুমি আমার শুধু বন্ধু নাকি বন্ধুর থেকেও বেশি কিছু, তাই তুমি বেশি চিন্তা করো না। ইয়নবেওল বুঝতে পারে যে ইয়ান ইয়নবিকে ভালোবেসে ফেলেছে। পরদিন গংতে তার বাবার সাথে দেখা করতে আসে। সে তার বাবাকে বলে, আপনার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আপনি ছাড়া বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। আমি আগে আপনার ছেলে হওয়ার জন্য লজ্জিত বোধ করতাম, কিন্তু আমি ভুল ছিলাম। এখন আমি খুশি যে আমি আপনার সন্তান। তার বাবা বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার ভালো বাবা হতে পারিনি। তুমি কখনোই আমার দুর্ভাগ্য ছিলে না, তুমি আমার জীবনে পাওয়া সবচেয়ে বড় উপহার ছিলে। বাড়ি ফেরার পথে গংতে তার বাবার জন্য প্রচুর কান্না করে, কারণ সে সবসময় তার বাবাকে ঘৃণা করে এসেছে। এদিকে ইয়ান ইয়নবির সাথে দেখা করতে আসে। ইয়নবি বলে, কাল সে সবাইকে গুড বাই বলার জন্য স্কুলে যাবে, আর এরপর সে নতুন স্কুল জয়েন করবে। ইয়ান তখন তাকে প্রপোজ করে দেয় আর তাকে জড়িয়ে ধরে। ইয়নবি তখন কি করবে কিছুই বুঝতে পারে না, কারণ সেও ইয়ানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ইয়নবেওলের কি হবে? পরদিন ইয়নবি স্কুলে চলে আসে। গংতের সাথে দেখা হলে গংতে পরীক্ষা করে দেখে যে আজকে ইয়নবি এখানে এসেছে। ইয়নবি বলে সে সবাইকে গুড বাই বলার জন্যই এসেছে, কিন্তু তখন সোয়ং তাদের এইসব কথা শুনে ফেলে। সে ইয়নবেওলকে কল করে বলে, আজকে তোর কি এমন কাজ আছে যে আজকে তুই স্কুলে ইয়নবিকে পাঠিয়ে দিয়েছিস? ইয়নবেওল বলে, কেন, আমাকে ছাড়া তুই ওখানে বোর হচ্ছিস? সোয়ং বলে, আমি টংইয়নে একটি ছোট্ট ভিডিও করেছিলাম, যেটার মেন ক্যারেক্টার হলো তোর বোন ইয়নবি, আর এটা ভাইরাল করে দিলে তোর বোনের জীবন তো শেষ। ইয়নবেওল বুঝতে পেরে তাড়াতাড়ি স্কুলের দিকে আসতে থাকে। এদিকে ইয়নবি ক্লাসের সামনে গিয়ে সবাইকে সত্যটা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ইয়নবেওল চলে আসে, যা দেখে পুরো ক্লাস শকড হয়ে যায়। সোয়ং তখন সবার সামনে গিয়ে বলে, ফাইনালি সত্যটা বেরিয়ে এলো। আমি বলেছিলাম না টংইয়নের ইয়নবি মারা যায়নি, জীবিত আছে। ইয়নবেওল তখন ইয়নবিকে বলে, তুমি ভয় পেও না, যা বলতে যাচ্ছিলে সেটা বলে ফেলো। তখন ইয়নবেওল সোয়ংকে টেনে নিয়ে যায় কথা বলার জন্য। নিয়ে গিয়ে সে তার থেকে সেই ভিডিওটা চাইতে থাকে আর বলে, আমি ক্লাসের সবার সামনে চলে এসেছি, তুই যেটা চেয়েছিলি সেটাই হয়েছে, এখন ওই ভিডিওটি আমাকে দে। সোয়ং বলে, ভিডিওটি যদি একবার ভাইরাল হয়ে যায় না, তাহলে ইয়নবির লাইফ শেষ। ইয়নবেওল তাকে জিজ্ঞেস করে, ভিডিওটি কে করেছিল? সোয়ং বলে, ভিডিওটি আমি নিজ হাতে এত কষ্ট করে করেছি, এইভাবে কিভাবে তোকে দিয়ে দিব? এদিকে ইয়নবি সবাইকে সরি বলে। সে বলে, আমি ইয়নবি, আমি ইচ্ছা করে তোমাদেরকে মিথ্যা বলিনি, আমার নিজের কিছু কারণ ছিল। তোমাদের সবার রাগ করাটা স্বাভাবিক, পারলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে ইয়নবেওল সোয়ংকে টেনে নিয়ে গিয়ে তার ভয়েস রেকর্ড শোনায়, যেখানে মাত্র সে স্বীকার করেছে যে ওই ভিডিওটি সে নিজে করেছে। অর্থাৎ এইসব বলার সময় ইয়নবেওল তার সমস্ত কথা প্রমাণস্বরূপ রেকর্ড করেছিল। ইয়নবেওল রেগে বলে, যদি আজকের পর ওই ভিডিও সম্পর্কে একটা শব্দ তোর মুখ দিয়ে বের হয়, তো আমি তোকে শেষ করে দেব। সোয়ংয়ের কলার চেপে সে বলে, তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি বেঁচে থাকতে চাস তো আজকের পর আমার বোনের আশেপাশে যেন তোকে না দেখি, না হলে আমি তোর জান নিয়ে নিব। এই বলে সে চলে যায়। আর এরপর সোয়ংকে ওই রেকর্ডিং এর জন্য স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর প্রায় সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমরা দেখি একটা কোচিং সেন্টারে মিস্টার কিম পড়াচ্ছে। সেখানে গংতেকে ঘুমাতে দেখে সে অবাক হয়ে যায়। গংতে বলে সে মিস্টার কিমকে মিস করছিল। কোচিং থেকে বের হওয়ার সময় তার ইয়নবির সাথে দেখা হয়। ইয়নবি তাকে বলে, তুমি এখানে কেন ভর্তি হয়েছো?
ক্লাসে তো সব সময় পড়ে পড়ে ঘুমাও। তারা বাইরে বের হলে সেখানে ইয়ান ইউনবিকে নেওয়ার জন্য আসে, আর তখন তারা দুজন তার হাত ধরে টানাটানি করতে থাকে। ইউনবি তখন তাদের হাত ছাড়িয়ে বলে, আমি একাই চলে যাব, তোমাদের কারোর সাথেই যেতে হবে না। বাড়ি আসলে মিস সং তার মেয়েদেরকে বলে, আমি অন্য শহরে যাওয়ার চিন্তা ভাবনা করেছি, যেন তোমরা সবকিছু নতুনভাবে শুরু করতে পারো। আমি আমার স্টোর সেখানে মুভ করব, আর তোমাদেরও সেখানকার স্কুলে ভর্তি করিয়ে দিব। এতে তারা দুজনেই রাজি হয়ে যায়। স্কুলে ইউনবেল তার ফ্রেন্ডদের বলে যে সে অন্য স্কুলে চলে যাবে, আর ইউনবিও সেখানে পড়বে। গংদের এটা শুনে মন খারাপ হয়ে যায়। সে ইউনবিকে ডেকে বলে, তুমি আমার থেকে দূরে চলে গেলে তোমার কি এতটুকু খারাপ লাগবে না? ইউনবি তখন বলে, আমি সব সময় মন থেকে তোমাকে একজন ভালো বন্ধু ভেবে এসেছি। তোমাকে আমি সেই নজরে দেখতে পারি না যে নজরে তুমি আমাকে দেখো, এজন্য আমি সরি। গংতে বলে, আমি এটা আগে থেকেই জানতাম, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। এই বলে সে চলে যায়। এদিকে সোয়ং অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিল, কারণ সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে নিয়ে বাজে মন্তব্য করছিল। তার বাবাও তার উপর চিৎকার করতে থাকে, কারণ তাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন আবারও নতুন স্কুলে ভর্তি হওয়া সোয়ংয়ের জন্য অনেক কঠিন হয়ে যাবে। সে বসে প্রচুর কান্না করতে থাকে। ইউনবিকে সে মেসেজ করে ডেকে নেয় আর বলে, তোমার সেই ভিডিওটি তখন আমার কাছে ছিলই না, কারণ তোমার বোন একদিন আমার ফোন ভেঙে দিয়েছিল, আর সেই ভিডিওটি আর রিকভার করতে পারিনি। হয়তো ইউনবেল সেদিন আমাকে থামিয়ে ঠিকই করেছিল। হয়তো আমি ভুলে গিয়েছিলাম যে কাউকে উত্তপ্ত করলে সে কতটা কষ্ট পায়। ক্ষমা চাওয়ার জন্য আমি এখানে আসিনি। যদি তুমি আমাকে ক্ষমা করে দাও, তবুও আমি কিছুই বদলাতে পারবো না। ইউনবি বলে, আমি জানি তোমার নিজের কর্মের জন্য তুমি অনুতপ্ত। সৌভাগ্যের ব্যাপার হলো আমি এখনো জীবিত আছি। কখনো কখনো আমাদের ভুলটা আমরা অনেক দেরিতে বুঝতে পারি। যার সাথে অন্যায় করি হয়তো একটা সময় ক্ষমা চাওয়ার জন্য সেই মানুষটিই আর থাকে না, তখন আমাদের অনেক খারাপ লাগে। কিন্তু আমি বেঁচে আছি এটা ভেবেই হয়তো তোমার কষ্ট কিছুটা কম হবে। চলে যাওয়ার সময়ও স্বয়ং তার থেকে ক্ষমা চাইতে পারে না। সে বসে প্রচুর কান্না করতে থাকে। রাতে গংতে ইউনবিকে বলে, আমরা সব সময় ফ্রেন্ড হয়েই থাকবো। তোমার জন্য আমি নিজের মনে আর কোনো ফিলিংস রাখবো না, কারণ আমি তোমার সাথে কথা না বলে তোমাকে না দেখে থাকতে পারবো না। ইউনবি চলে যাওয়ার সময় সে দৌড়ে গিয়ে তাকে ধরে বলে, আমি তোমাকে মিথ্যা বলেছি যে আমি তোমাকে নিয়ে কোনো কিছু ফিল করব না, কিন্তু আমার দ্বারা এটা হবে না। সে আমি যত চেষ্টাই করি না কেন, কারণ আমার কাছে তোমাকে ভালো না বাসার কোনো কারণ নেই। আমি এভাবেই থাকতে চাই। আমি দূর থেকেই সবসময় তোমাকে ভালোবেসে যেতে চাই। তোমার আমার জন্য কষ্ট পাওয়ার দরকার নেই। তুমি তোমার জীবনে খুশি থেকো। এই বলে সে তাকে পেছনে না ঘুরে চলে যেতে বলে। ইউনবির তার জন্য কিছুই করা থাকে না, কারণ সে তো অন্য কাউকে ভালোবাসে। এরপর ইউনবেল ইউনবিকে বলে, তুমি ইয়ানকে পছন্দ করো, কিন্তু এটা তাকে বলে কেন দিচ্ছ না? ইউনবি এটা শুনে অবাক হয়ে যায়। ইউনবেল বলে, ইয়ান এখনো আমার বন্ধু, আমরা সবসময় বন্ধুই ছিলাম। ইয়ান তোমাকে পছন্দ করে, তো তুমি তাকে অ্যাকসেপ্ট করতে পারো। যা শুনে ইউনবি অনেক খুশি হয়ে যায়। আর এরপর ইউনবি ইয়ানকে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু এখন আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। নিজেকে চেনার জন্য এবং সবকিছু ঠিক হওয়ার জন্য আরো কিছু সময় দরকার। ইয়ান বলে, যত সময় লাগুক না কেন আমি তোমার জন্য অপেক্ষা করব। ইয়ান তাকে তার মেডেলটি আবারও দেয় আর বলে, যখন তুমি আমার ফিলিংস বুঝতে পারবে আর আমাকে অ্যাকসেপ্ট করে নিবে, তখন তুমি এটা আমাকে ফিরিয়ে দিবে। তবে তোমাকে এটা ফিরিয়ে দিতেই হবে। এই বলে তারা দুজনে এখান থেকেই আলাদা হয়ে যায়। আর এরপর ইয়ানের একটি কম্পিটিশন ছিল। এক কাঁধে ইনজুরি থাকার কারণে মাঝপথে গিয়ে ইয়ান থেমে যায়, কিন্তু সে আবারও সুইমিং করতে শুরু করে। আর এই কম্পিটিশনে সে উইনারও হয়ে যায়। সেখানে আমরা ইউনবিকেও দেখতে পাই। এরপর ইউনবি অন্য স্কুলে চলে যায়। আর এরপর প্রায় 6 মাস কেটে যায়। হঠাৎ করেই তাদের ক্লাসে একজন নতুন স্টুডেন্ট আসে, আর সবাই তাকে দেখে বলতে থাকে, এটা ইউনবি নাকি ইউনবেল। তখন সে বলে সে ইউনবি।
অর্থাৎ ইউনবি আবারও এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। গং থেকে মেসেজ করে ডেকে নিলে সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। মিস সং আর ইয়নবেওল অন্য শহরে চলে গিয়েছিল। এরপর হঠাৎ ইউনবি বাসে ইয়ানকে দেখে তার পিছনে গিয়ে বসে এবং তাকে মেসেজ করতে থাকে। আর তখনই সে ইয়ানের মেডেলটা তাকে ফেরত দেয়, অর্থাৎ সে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ব্যাকগ্রাউন্ডে ইয়নবি বলে 18 বছর বয়সটা স্বপ্ন পূরণ করার জন্য অনেক কম সময়, কিন্তু স্বপ্ন দেখার এইটাই সঠিক সময়। আমরা এখন বেপরোয়া। এই বয়সে আমাদের সবার ভুল হয়, কিন্তু ভুলটাকে স্বীকার করে সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যদি একজন ব্যক্তিও কোনো অসহায় বন্ধুর পাশে গিয়ে দাঁড়ায়, তার হাত ধরে তাকে সাহায্য করে, তাহলে এরকম কোনো কিছু থাকবে না যেটা আমরা অর্জন করতে পারবো না। শেষে ইয়নবি বলে, যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকো তো ইটস ওকে, এখন আমাদের বয়সই বা কত। আর এখানেই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামার এন্ডিংটা অন্যরকমও হতে পারত। পার্সোনালি আমি চেয়েছিলাম ইয়নবির সাথে গংতে আর ইয়নবেওলের সাথে যেন ইয়ানের হ্যাপি এন্ডিং হয়, কিন্তু পরিচালক আমার আশায় পানি ঢেলে দিয়ে দুইটা হৃদয় ভেঙে দিয়ে মাঝখান থেকে দুইজনকে মিলিয়ে দিল। যাই হোক, ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর আমার খুবই খারাপ লাগে যে এত মানুষ আমার ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। তো তোমরা সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।